আমরা কিছু সার্টিফিকেশনে স্কলারশিপ দিচ্ছি। তো সেই ক্ষেত্রে আমাদের প্রথম ক্যাটাগরি ওয়াইজ আমরা চেষ্টা করেছিলাম, আমরা চারটা ক্যাটাগরিতে ভাগ করার চেষ্টা করেছি। যে একটা হচ্ছে যে যারা কমপ্লায়েন্স বা আইটি অডিটের এই ক্যারিয়ার পাথ যারা বেছে নেবে তাদের জন্য একটা সাইড। আর যারা টেকনিক্যালি ভালো এক্সপার্ট হবে, যেমন ভার্নারেবিলিটি অ্যাসেসমেন্ট, পেনিট্রেশন টেস্টিং আর রেড টিমিং, অ্যাজ এ টেকনিক্যাল পিপুল, তাদের জন্য আমরা একটা পোর্শন রেখেছিলাম যে সাইবার সার্টিফাইড পেনিট্রেশন টেস্টিং ইঞ্জিনিয়ার। এবং যারা ফরেনসিক রিলেটেড কাজে তাদের ডিজিটাল ফরেনসিক, এবং আরও এক্সট্রিম লেভেলের যারা নিজেদেরকে গড়ে তুলতে চায়, অপসেক, হাই ডিমান্ড বা হাই ভ্যালু কোর্সগুলো। পাশাপাশি আমাদের ইচ্ছা যে আপনারা অলরেডি দেখেছেন একটা লোগো যে সাইবার হেল্প। আমরা ব্লু টিম বাংলাদেশ লিমিটেড থেকে ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা একটা কমপ্লায়েন্সের বাইরে যেতে পারি না। যেমন অফিসিয়ালি কোর্স লঞ্চ করা ছাড়া, কারণ আমরা অ্যাজ এ ডিস্ট্রিবিউটর মাইল টু এশিয়া রিজিয়ন এবং অফসেকের সাথে কাজ করছি। তো সেই ক্ষেত্রে আমরা যেগুলো স্কলারশিপ অথবা কমিউনিটি বিল্ডিংয়ের জন্য আমাদের নতুন আইডেন্টিটি যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে যে সাইবার হেল্প। সাইবার হেল্পের মাধ্যমে আমরা আমাদের বাংলাদেশি পাশাপাশি বাংলাদেশি যারা দেশের বিভিন্ন, মানে ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় আছে তাদেরকে আমরা চেষ্টা করব যে একটা ভালো সাপোর্ট দিয়ে, আহ, কারো যদি ব্যারিয়ার থাকে ক্যারিয়ার ডেভেলপের ক্ষেত্রে, অর্থনৈতিক ব্যারিয়ার, আমরা সেখানে একটু হেল্প করার চেষ্টা করব। তো আমরা মূলত আসলে শর্ট টার্ম কোনো গোলে আমরা কাউকে তৈরি করার চেষ্টা করি না। আমাদের লং টার্ম গোল হচ্ছে যে স্পেসিফিক ফিল্ডে নিজেদেরকে স্কিল করে গড়ে তোলা, যেমন ওই স্কিলের মাধ্যমে জব পাওয়া যেতে পারে। বিশেষ করে আমরা যেন আর্ন করতে পারি অথবা রিসার্চ বা ভালো কোনো কাজের জন্য নিজেকে প্রস্তুত করতে পারি। এই কারণে আমরা সবসময় সাজেশন দেই, বা যে যে লাইনেই বলুক না কেন, অনেক কিছু একসাথে শেখার দরকার নাই। যে কোনো একটা সেক্টরে সাইবার সিকিউরিটির নিজেকে হাই লেভেলে যেতে হবে। হাই লেভেল মানে আপনি যদি অডিটরই হন, এমন ভালো অডিটর হতে হবে যেন আপনাকে সবাই চিনতে পারে। আর ভালো পেনটেস্টার বলেন, রেড টিমার বলেন, তাকে সেই লেভেলের ওই রিলেটেড যেগুলো ট্রেনিং, ওই রিলেটেড যেগুলো অপশন আছে এগুলো শিখতে হবে। সেই আঙ্গিকে আমরা আমাদের আজকের টপিকস হচ্ছে যে আমরা আইএসও 27001 লিড অডিটর, যারা আইএসওর ক্ষেত্রে বিভিন্ন জায়গায় অডিট করবে, তাদের প্র্যাকটিক্যালি দুইটা সেকশনে আমাদের ভাগ করা হয়েছে এই কোর্সটাকে। একটা হচ্ছে যে প্র্যাকটিক্যালি কিভাবে একটা কোম্পানির সাথে এঙ্গেজমেন্ট হতে হয়, ডে ওয়ান থেকে শুরু করে রিপোর্ট পর্যন্ত কিভাবে এই যে লিড অডিটররা কাজগুলো করে, আইএসও যে অডিটগুলো করে, এই বিষয়গুলো একেবারে এক্সপিরিয়েন্স পার্সনদের কাছ থেকেই শিখতে পারবেন। পাশাপাশি আমাদের সার্টিফিকেশন ট্রেনিংও এর সাথে ইনক্লুডেড। সেকেন্ড সেশন যেটা আমাদের থাকবে সেটা হচ্ছে যে সার্টিফিকেশন। সার্টিফিকেশন হতে পারে আইএসওর ক্ষেত্রে আমরা প্রোভাইড করি মাইল টু অথবা পিইসিবি, যে যেটা নেয় আর কি। পিইসিবির একটু প্রাইস কম্বিনেশন এবং মাইল টুর এটা যার সাথে যেভাবে মিলে যায়, আমরা মাঝে মধ্যে স্কলারশিপ দিতে পারি। সেই ক্ষেত্রে যাদের চয়েস হবে যেইটা, তারা সার্টিফিকেশন নিতে পারে ব্লু টিম বাংলাদেশ লিমিটেডের আন্ডারে। তো সাইবার হেল্পের মাধ্যমে আমরা যেটা করতে চাচ্ছি যে আমরা এমন একটা কমিউনিটি বিল্ড করতে চাই যারা একেবারে স্পেসিফিক স্কিলে নিজেদেরকে একটা ভালো স্কিল পারসন হিসেবে গড়ে তুলতে যেন পারে। সেই ক্ষেত্রে আমি একটু শেয়ার দেই। আমাদের যেহেতু আহ, আমরা আসলে অনেক দিকে ছোটাছুটি করি, আমি কিছু কথা বলবো জাস্ট বোঝার জন্য। যারা একেবারেই নতুন, যারা এক্সপিরিয়েন্স আছেন তারা তো অলরেডি জানেন।
যে কোনো ট্রেনিং আপনাকে, আপনি সব জানেন বাট যে কোনো ট্রেনিং করবেন দেখবেন ওখান থেকে নতুন কিছু শিখতেছেন, এবং আপনি ডে বাই ডে কিছু হলেও আপনার লার্নের জায়গাটাকে একটু ডে বাই ডে ইনক্রিজ করতেছেন। আমরা জানি যে আমাদের জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে শিখতে হবে। এই শেখাটাকে যখন যখন আমরা আহ, কমায় দিব, যে আমরা যখন শিখবো না, তখন আমরা ব্যাকডেটেড হয়ে যাব, বা আমাদের আমরা সমাজের জন্য নতুন কিছু ভালো কিছু চিন্তা, গবেষণা এগুলো করতে পারবো না। সেই ক্ষেত্রে আমাদের আপডেটেড থাকার জন্য রেগুলার লার্নিং এর মধ্যে থাকতে হবে, এবং আমার ইনকামের একটা অংশ লার্নিং এর জন্য ইউজ করা উচিত। আপনারা দেখতে পাচ্ছেন? আচ্ছা, মাইল টুর ক্ষেত্রে হ্যাঁ। হচ্ছে যে আহ, যেমন রোল বেস ট্রেনিং এর ক্ষেত্রে এটা পিইসিবির সিলেবাস 5 দিনের, যেমন ইন্ট্রোডাকশন টু ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজমেন্ট সিস্টেম আইএসএমএস। আমাদের যে প্রথম অংশের যে ট্রেনার, উনি আপনাদেরকে আরো অনেক কিছু জানাবে, বাট আমি একটু ভিউ দেওয়ার চেষ্টা করছি। অডিট প্রিন্সিপাল বা প্রিপারেশন, এই বিষয়গুলো, এটা হচ্ছে পিইসিবির সিলেবাস বা আউটলাইন। মাইল টুর হচ্ছে এটা। মাইল টুতে যেমন লিড অডিটর ইন্ট্রোডাকশনের কথা বলছে, ইনফরমেশন সিকিউরিটি অ্যান্ড কি কন্ট্রোল বা রিস্ক ম্যানেজমেন্ট, রিস্ক ট্রিটমেন্ট, অডিট অ্যান্ড অডিটর, এরপরে অডিটিং দ্য ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজমেন্ট সিস্টেম। যাকে এগুলো আপনারা জানতে পারবেন। আমি যে বিষয়ে একটু ফোকাস করার চেষ্টা করছি সেটা হচ্ছে যে আমরা আসলে অনেকে হয়তো, মানে আমাদের এটা অনেকেরই ধারণা থাকে যে দু একটা সার্টিফিকেশন বলেন বা দু একটা লেভেলে নিজেদেরকে রেডি করার পরে মনে করি যে আমাদের আসলে শেখার কিছু নাই, বাট শেখার অনেক কিছু আছে। মানে আমাকে যে কোনো একটা বিষয়ে ভালো হয়ে তারপরে আরো অনেক কিছু শিখতে পারি, মানে আগে তো আর্ন করতে হবে বা আর্নের যোগ্যতা অর্জন করতে হবে, যারা ফ্রেশ অথবা যারা আমরা আইটিতে বিভিন্ন জায়গায় জব করছি আর ট্রান্সফার, আমাদের ক্যারিয়ারের একটু ভিন্নতা আনতে চাই, সেই ক্ষেত্রে আমরা নিজেকে অন্যভাবেও গড়ে তুলতে পারি। আচ্ছা, যেমন মাইল টুর একটা রোড ম্যাপ আছে, এইটা এইটা আমরা ফলো করতেও পারি, এখানে নাও করতে পারি, বাট এটা একটা মানে জানার বিষয় আছে যে দেখেন যে যদি কেউ ভালো আইটি অডিটর বা এই সেকশনে নিজেকে ইমপ্রুভ করতে চায়, অথবা ক্যারিয়ার অথবা এই লেভেলে এক্সপার্ট হয়ে সার্ভিসগুলো দিতে চায়, তাহলে তাকে এই লেভেলের নলেজ থাকতে হবে। যেমন তাকে একটু হায়ার ম্যানেজমেন্টে গেলে, যেমন এটা হচ্ছে এসপি হচ্ছে সিকিউরিটি প্রিন্সিপাল বা সিকিউরিটি প্লাসের মতো যে এক্সাম বা সার্টিফিকেশনগুলো আছে বা ট্রেনিংগুলো আছে, সেই রিলেটেড ট্রেনিং, যেখানে সাইবার সিকিউরিটির ফাউন্ডেশন, অনেক থিওরি, অনেক কিছু থাকে, এবং এনক্রিপশন ডিক্রিপশন বা ক্রিপ্টোগ্রাফিক বিষয়গুলো। পাশাপাশি হচ্ছে যে যে হবে আইটি অডিটর বা কমপ্লায়েন্স বেজে যারা থাকবে, সে চাইলে সিআইএসএসপি অর সিআইএসএসপি ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট যেমন সিআইএসএসও, এবং যারা আইসাকার যেমন সিজম, সিআইএসএম, মাইল টুর হচ্ছে সিআইএসএসএম, এই এই লেভেলের সার্টিফিকেশনগুলো তাদের থাকতে হবে অথবা নলেজ থাকতে হবে। হ্যাঁ, পাশাপাশি সিসার মতো সাইবার সিকিউরিটি সিস্টেম অডিটর, এটা সিসার সিলেবাস মেনটেন করেই তৈরি করা, আহ, প্রায় সেম জায়গা থেকে অ্যাক্রিডিটেশন এগুলো এদের আছে। এবং আইএসএমএস এলএ, যেটা বলছে ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজমেন্ট সিস্টেম লিড অডিটর বা ইমপ্লিমেন্টার, দুইটাই কম্বো সার্টিফিকেশন মাইল টু প্রোভাইড করে। তো যদি নিজেকে আমরা যে কোনো লেভেল পাতে আমরা এক্সপার্টিস্ট হতে চাই, এইভাবে আমরা নিজেদেরকে, এটা আপনারা পরে দেখে নিতেও পারবেন যে আপনার স্বপ্নের ক্যারিয়ার গাইডলাইন কি হতে পারে। সেভাবে আমরা অন্য দিনে হয়তো ক্যারিয়ার গাইডলাইন নিয়ে আলোচনা করতে পারবো। তো এখানে আরো অনেক কিছু আছে, যারা পুরো বাংলাদেশের ফ্রেমওয়ার্ক অথবা ডিওডি, ডিপার্টমেন্ট অফ ডিফেন্স এর বিষয়গুলো নিয়ে যারা কাজ করবে, তাদেরও অনেক নলেজের প্রয়োজন আছে। হ্যাঁ,
এখানে আমরা জানি যে এই লেভেলটা পুরোটাই হচ্ছে যে অ্যাজ এ কমপ্লায়েন্স বা একটা সিকিউরিটি আর্কিটেক্ট কী রকম হবে, একটা অর্গানাইজেশন বা একটা দেশ কিভাবে চলবে, অনেক নলেজ এখানে আছে। আমরা একটা অর্গানাইজেশনে যখন চিন্তা করছি, যারা অনেকগুলো অর্গানাইজেশনকে ম্যানেজ করার চিন্তা করে একটা সিঙ্গেল জায়গা থেকে, তাদের আর্কিটেকচার এক এক জায়গায় এক এক রকম, অ্যাপ্লিকেশন ভেদে তার প্রয়োগের ভেদে অনেক কিছু হতে পারে। রেসপন্স রিকভারিতে মাইল টুর এখানে ফুল ফরেনসিক বা সক রিলেটেড ইনসিডেন্ট রেসপন্স, হ্যাঁ, এগুলো বিষয় থাকে। আর প্রিভেনশনে আমরা দেখতে পাচ্ছি যে ইন্ট্রুশন প্রিভেনশনে ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট, পেনিটেশন টেস্টিং বা প্রফেশনাল ইথিক্যাল হ্যাকার অথবা পেনিটেশন টেস্টার, টেস্টিং কনসালট্যান্ট, থ্রেট ইন্টেলিজেন্ট, হ্যাঁ, থ্রেট অ্যানালিস্ট হতে পারে, অথবা সাইবার সিকিউরিটি যেটা সকের। এই বিভিন্ন গাইডলাইন আপনারা দেখতে পারবেন। আমি জাস্ট হাইলাইট করলাম এই কারণেই যে আমরা আসলে নিজেকে 5 বছর পরে অথবা 3 বছর পরে অথবা 1 বছর পরে কোথায় দেখতে চাই। আজকের যে প্রস্তুতি তাদের জন্যই, যে যারা আসলে নেক্সটে নিজেকে কোথায় দেখতে চায় অথবা কোন লেভেলে নিজেকে এক্সপার্ট হিসেবে তৈরি করতে চায়, এই বিষয়ের উপরে ভিত্তি করেই আমরা অডিট ট্র্যাকটাকে বেছে নিয়েছি। যে আমাদের বৃহস্পতিবারে, রেগুলার বৃহস্পতিবার আমাদের ক্লাস হবে, এটা কন্টিনিউয়াস চলবে। এখন আমাদের যেহেতু সলিড অডিটর পরে পরে শুরু হবে হয়তো সাইবার সিকিউরিটি সিস্টেম অডিটর বা সাইবার সিকিউরিটি ম্যানেজার, অডিটের ট্র্যাক একের পর এক চলতে থাকবে। সার্টিফিকেশন হচ্ছে যে আপনি পরেও নিতে পারেন, অনেকে প্রশ্ন করেছিলেন হোয়াটসঅ্যাপে, বাট আগে তো নিজেকে শিখতে হবে, অথবা আমার এই ট্র্যাকটা ভালো লাগে কিনা, আমার কোনটা ভালো লাগে তার উপরে নির্ভর করে নিজেদের ওইভাবে ট্র্যাক চয়েস করে নেওয়া এবং সে অনুযায়ী ডে বাই ডে নিজেদেরকে গড়ে তোলা এবং কন্টিনিউয়াস ইউটিউব থেকে ভালো ভালো কয়েকটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে তাদের বিভিন্ন এক্সপার্টদের কথাগুলো শোনা এবং পড়াশোনা পাশাপাশি নিজেকে কিছু সার্টিফিকেশনও নেওয়া, যেন আপনি একটু ভালোভাবে রিকগনাইজড হতে পারেন ইন্টারন্যাশনালি, যেগুলো পপুলার সার্টিফিকেশন আছে। আইএসওর ক্ষেত্রে যে কোনো জায়গা থেকে আমরা সার্টিফিকেশন নিতে পারি, তার মধ্যে যেমন এনসি বা এইগুলো অ্যাপ্রুভড আছে কিনা দেখা আসলে, যে এদের অ্যাক্রিডিয়েশন কোথায় থেকে। হ্যাঁ, যেমন মাইল টুর অনেকগুলো অ্যাক্রিডিয়েশন আছে, এই যে আনাভ্যান্সি অ্যাক্রিডিয়েশন, ইউএস ডিওডি অ্যাপ্রুভড, নাইস বা এনআইএসটি, হ্যাঁ, হোমল্যান্ড সিকিউরিটি, এগুলো বিভিন্ন জায়গা থেকে অ্যাপ্রুভডের উপরেই ওই সার্টিফিকেশনেরও ভ্যালু নির্ভর করে। অথবা যারা পিইসিবি থেকে নিতে চান, পিইসিবিও ইন্টারন্যাশনালি ভালো, এটা কানাডিয়ান একটা প্রতিষ্ঠান। তো সার্টিফিকেশন হচ্ছে পরে, প্রথম কাজ হচ্ছে যে নিজেদেরকে আসলে গড়ে তোলা এবং আমি পারবো কিনা বা আমাকে ভালো লাগবে কিনা। আমরা আবোল তাবোল অনেক ট্র্যাক অনেক কিছু শিখে সময় নষ্ট করি। তো মেন ফোকাস যদি আমরা দেই যে আমার ক্যারিয়ারের যে পাথ, আমি ওইটা নিয়েই পড়ালেখা করব, ওইটা নিয়েই চিন্তা ভাবনা করব। অনেকের অনেক মোটিভেশন থাকতে পারে, আমরা অনেক কথা বলতে পারি, এই কথাতে আপনার যে আহ, কি বলে লাইফের বা একটা ক্যারিয়ার প্ল্যান আছে, এই প্ল্যান থেকে বিচ্যুতি হওয়া যাবে না। যদি হয় যে আপনি যদি কোনো ভুল ডিসিশন নিয়ে থাকেন, ভালো কোনো সাজেশনে আপনি ক্যারিয়ারটা আরো ভালো হয় সেই দিকে চিন্তা ভাবনা করা যেতে পারে। বাট আপনি বুঝে শুনে যখন কোন একটা পাথকে চুজ করবেন, যে আমি একজন ভালো রেড টিমার হব, অথবা আমি একজন ভালো অ্যাডভাইজার হব, বা আমি একজন চিফ সাইবার সিকিউরিটি ইনফরমেশন সিস্টেম সিকিউরিটি অফিসার হব বা প্রফেশনাল হব, তো যে যে লেভেলের চিন্তা ভাবনা তাকে ওই লেভেলে এগিয়ে যেতে হবে। জাস্ট আমরা একটু আপনাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারি। আর আমাদের 2018 থেকে আমরা এই কমিউনিটি ডেভেলপমেন্টের কাজ করছি। এই কাজ করতে গিয়ে আমরা ভালো মন্দ অনেক কথাই শুনতে হয়েছে আমাদের।
তারপরেও আমরা আমাদের দেশের জন্য, আমরা আমাদের কমিউনিটির জন্য চেষ্টা করি, কাজ করে যাচ্ছি। আর যে কোনো হেল্প আমরা করে থাকি, যেগুলো আমরা ইউএসএ বিভিন্ন ভেন্ডরদের কাছ থেকে যখন কোনো ফ্রি অপশান অথবা যখন কোনো ডিসকাউন্ট অপশান পেয়ে থাকি, আমাদের গ্রুপে আমরা বলে দেই। এছাড়াও আমাদের আহ, উম, আরেকটা পদ্ধতিতে আমাদের সাথে শেখা যায়। একটা হচ্ছে যে আমাদের লাইফ টাইম মেম্বারশিপের অপশান আছে, যেমন অ্যাসোসিয়েট মেম্বার, প্রফেশনাল মেম্বার, এক্সপার্ট মেম্বার, ভিআইপি, ইগল অর এলিট মেম্বার। তো প্রথমে অনেক আগে অনেকে বলতেছিল যে আপনাদের মেম্বারশিপ বা কোর্স ফি এত বেশি কেন। তো আমি তখন বুঝতাম যে না বুঝেই হয়তো বলতেছে, কারণ আপনারা দেখেন একটা ওএসসিপি সার্টিফিকেশন এক্সাম দিতে ট্রেনিং করতে প্রায় 2,25,000 থেকে 2,02,500, এরকম যে 2,50,000 টাকা খরচ করতে হয়। যদি সে একবার ফেল করে, ওই খরচ বা অন্যান্য আরও বিভিন্ন ল্যাবের জন্য হয়ে যায়। তো আমরা মেম্বারশিপে আসলে এক্সট্রা কোনো টাকা নেই না, আমরা শেখানোর উপরে এবং সার্টিফিকেশনের খরচের উপরে যখন যে লেভেলটা ক্রস করে তার তার জ্ঞানের ভিত্তিতে আমরা মেম্বারশিপের ব্যাচগুলো দিয়ে থাকি। যে আমরা মনে করি এবং আমরা ভাবি যে এই মেম্বারটা এই স্তর পার করেছে মানে সে এই লেভেলের একটা অনারিয়াম ব্যাচ পেতে পারে। আমরা সেভাবে নিজেদের ট্র্যাকগুলোকে এভাবে সাজানো আছে। তো আমরা বিশ্বাস করি যে আসলে সাইবার সিকিউরিটি এমন একটা জায়গা যেখানে আমরা 5 দিন 10 দিনের ট্রেনিং করে এক্সপার্ট হওয়া পসিবল না। এটা ডে বাই ডে কন্টিনিউয়াস ডিসিপ্লিনের সাথে লেগে থাকার একটা জায়গা। যে আবেগে কয়েকদিন কোনো টিমের সাথে কোথাও কোনো কিছুর সাথে আমরা যুক্ত হইলাম, শিখলাম, বাট কন্টিনিউ করলাম না, তাহলে যেখানে আছি সেখানেই থাকবো। তো এই কারণে লাইফে কিছু কিছু সময় হার্ড ডিসিশন নিতে হবে, কষ্ট করেই নিতে হবে। কারণ আহ, আমরা যদি মনে করি যে আমাদের ইতিহাস, যে কোনো ধর্মের ইতিহাস যদি দেখেন, তারপরেও যেহেতু আমি অ্যাজ এ মুসলিম, আমাদের ইতিহাস বলে যে আমরা আমাদের আদম আলাহিসাল্লাম থেকে শুরু করে যত নবী রাসূল এসেছে তারা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে গেছে। মানে কষ্টের মধ্যে দিয়ে গেছে, বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ ছিল তাদের। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করেই নতুন পৃথিবী আমাদের আদর্শ আমাদের কাছে উপহার দিয়ে গেছে। তো আমরাও মনে করি যে আসলে এই লেগে না থাকলে, কন্টিনিউয়াস পরিশ্রম না করলে একটা লেভেল পার করা যায় না। যেমন মহাকাশে কোনো কিছু পাঠাতে হলেও ওই শক্তির বিপরীতে আরো বেশি শক্তি না দিলে সেইটার সাকসেস হয় না। তো আমরা বিশ্বাস করি যে আপনাদের একা একা আসলে কোনো প্ল্যান যেমন সাকসেস করা পসিবল না। তাই আমরা একটু ডিসিপ্লিনের সহিত একেবারেই উইকলি আমাদের বিভিন্ন ধরনের ক্লাস হয়, যে ক্লাসগুলোর মাধ্যমে আমরা কন্টিনিউয়াস এবং ডে বাই ডে বিভিন্ন বিষয় লার্নিংয়ের পাশাপাশি একটা অ্যাসোসিয়েশন গড়ে তুলতে পারি, যার মাধ্যমে আমরা কিছুটা হলেও শিখতে পারি। এই কন্টিনিউয়াস লার্নিংয়ের অপশান আমরা কখনো পাইনি আমরা যখন এটা তৈরি করেছি। এই ধরনের কোনো কমিউনিটি, এই ধরনের কোনো অপশান ছিল না। তো না থাকার কারণে আমরা আমাদের এই চাহিদা থেকেই ব্লু টিম বাংলাদেশের কমিউনিটির জন্ম হয়ে যায়। তারপরে আমরা এইটাকে প্রোপাইটারি লিমিটেড কোম্পানি এবং পাশাপাশি বিভিন্ন অর্গানাইজেশনের সাথে ডিস্ট্রিবিউটর রিসেলার হিসাবে জয়েন করি। শুধুমাত্র আমাদের টার্গেট সাইবার সিকিউরিটির স্কিল যে গ্যাপ আছে, গ্যাপগুলোকে ফিল আপ করে ভালো পার্সন তৈরি করার পাশাপাশি নিজেদেরকেও একটা ভালো জায়গায় নিয়ে যাওয়া। এবং আমরা যারা এখানে লিড দেই তারা প্রত্যেকেই ইঞ্জিনিয়ার এবং সাইবার সিকিউরিটি আর আইটি আর বিভিন্ন অঙ্গনে তারা তাদের নিজস্ব যোগ্যতা ডে বাই ডে ইমপ্রুভ করে কাজে লাগাচ্ছে এবং অন্যদেরকে হেল্প করছে। তো এখন অনেক কমিউনিটি ডেভেলপ হয়েছে। তো আমরা মনে করি যে কোনো কমিউনিটি একা একা বাংলাদেশকে পরিবর্তন করা পসিবল না, অনেক কমিউনিটি গঠন হচ্ছে, এগুলো আসলে একটা ভালো দিক যদি ভালো প্র্যাকটিস হয়ে থাকে। তো থ্যাংক ইউ সবাইকে আমাদের এই আজকের সংক্ষিপ্ত প্রোগ্রামে জয়েন করার জন্য। আর আমরা আমাদের ট্রেনারের কাছ থেকে আরও ডিটেলস জানতে পারবো।
তো আমি যেটা বলে দিচ্ছি যে আমাদের এই ট্রেনিংটা, যেটা আইএসও ট্রেনিং 27001, লিড অডিটর, লিড ইমপ্লিমেন্টার, এইটা দুইটা ভাগে বিভক্ত। একটা হচ্ছে যে রিয়েল ফিল্ডে আমি যখন কালকে জব পাবো, জবের জায়গাতে আমি কিভাবে এই অডিটগুলো করব, একেবারে প্র্যাকটিক্যালি এগুলো জানানো হবে, শেখানো হবে। দেন আমরা সার্টিফিকেশন যারা নিবে তাদেরকে সার্টিফিকেশনের যে স্ট্যান্ডার্ড, ওই স্ট্যান্ডার্ডে আরেকটা ট্রেনিং প্রোভাইড করা হবে। তো বুঝতেই পারছেন, প্রায় 40-50 ঘন্টার একটা ট্রেনিং সেশন হবে এখানে। আমরা মিনিমাম একটা, যে আমাদের কমিউনিটিতে আমরা যেমন যে কোনো একটা বাচ্চাকেও যদি আমরা কোনো জায়গায় ভর্তি করে দেই, 2000, 2500, 3000, 5000-এর কমে আমরা কোনো জায়গায় কিন্তু অ্যাডমিশন নিতে পারি না। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে যেহেতু আমরা আমাদের ফ্যামিলির দায়িত্ব, আমার অনেক অনেক ডিপেন্ডেন্সি থাকে, এই ডিপেন্ডেন্সিগুলো যেন আমার মাধ্যমে ভালোভাবে সলভ করা যায়, সেই কারণে আমাকেই ভালোভাবে স্কিল হতে হবে। তো আমরা খুব মিনিমাম একটা প্রাইস রাখছি যে আমাদের যারা মনে করেন যে ট্রেনার থাকবে, অথবা আমাদের যে জুমটা ইউজ হচ্ছে তার একটা খরচের ব্যাপার আছে। মিনিমাম 5,000 টাকা, যারা আম, আজকে যারা জয়েন করছে তারা যদি নেক্সট ক্লাস থেকে কন্টিনিউ করতে চায়, তারা শুধু 5,000 টাকা ফি দিয়ে আমাদের সাথে ট্রেনিং করতে পারবে। এবং কন্টিনিউয়াস এই ট্রেনিংটা চলবে, মাস্টারি ট্র্যাক, যে সার্টিফাইড মাস্টার সাইবার সিকিউরিটি অডিটর, এই ট্র্যাকটা একেবারে 4টা 5টা ট্রেনিং হবে, যেগুলো শুধুমাত্র অডিট অডিট রিলেটেড। আমি বিশ্বাস করি যে আপনারা একটা ভালো নলেজ পাবেন প্র্যাকটিক্যালি, এবং স্ট্যান্ডার্ড কারিকুলাম, যার মাধ্যমে নিজেকে আরও শার্পনেস করতে পারবেন। পাশাপাশি যে অর্গানাইজেশনে আছেন নিজেকে একজন সাইবার সিকিউরিটির ভালো লিডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। এবং এর মাধ্যমে, শেখার মাধ্যমে অবশ্যই আপনার কোনো না কোনো স্টেলার ইফেক্ট পড়বে, অথবা গ্রোথ আপনার চেঞ্জ হবে। তো সেই ক্ষেত্রে আমি এখন আমাদের ট্রেনার এসারউদ্দিন ভাইকে আহ, কথা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। সবাই শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওকে। আচ্ছা, আমি আলমগীর ভাইয়ের সঙ্গে আসলে অনেকদিন হলো এটা নিয়ে কথা হচ্ছিল যে আসলে অডিট নিয়ে কিভাবে কাজ করা যায়। আমি আসলে এখন বর্তমানে আহ, অনেকগুলো ব্যাংকের কাজ করছি, ব্যাংকের পাশাপাশি বিভিন্ন জায়গায় আসলে অডিট নিয়ে বেশি কাজ করছি। তো এই জন্য আমি আলমগীর ভাইয়ের সঙ্গে যখন কথা বলি, তখন কথা বলার পর আসলে প্র্যাকটিক্যালি যে আইএসও অডিট হয়, এই অডিটের প্র্যাকটিক্যালি কিভাবে ইমপ্লিমেন্ট করা যাবে, প্র্যাকটিক্যালি কিভাবে এটাকে চেক আউট করা যায়, সেটা নিয়ে আসলে আমি তার সঙ্গে কথা বলি। তখন আলমগীর ভাই আমাকে রিকোয়েস্ট করেন যে ঠিক আছে, আপনি এটা একটা ক্লাস নিতে পারেন বা একটা লার্নিং লার্নিং এর ভিতরে নিয়ে আসতে পারেন। পরে আমরা অনেক চিন্তা ভাবনা করি, এটা আজ থেকে আমরা শুরু করতে চাচ্ছি। তো আমার পরিচয় জানা আছে, যে আমি একটু আমার স্লাইডটা শেয়ার দিয়ে আমি কথা বলি। ওকে। ওকে ভাই, ওকে, হুম। অবশ্যই। তবে এখানে জানার জন্য বলছি যে আমাদের মাল্টিপল ট্রেনার থাকবে যারা এক্সপার্ট আইটি অডিটের ফিল্ডে, তাদেরকে নিয়ে আমাদের এটা সাজানো হয়েছে আর কি। হ্যাঁ, এখন স্লাইড দেখা যাচ্ছে ভাই। ওকে। আসসালামু আলাইকুম। আবার সালাম দিয়ে আমি আবার স্লাইড শুরু করছি, বিসমিল্লাহ বলে শুরু করার চেষ্টা করছি। তো আমার নাম মোহাম্মদ ইসারউদ্দিন।
তো আমরা শুরু করতে চাচ্ছি যে আইএসও নিয়ে কিভাবে আমরা ভালো কাজ করতে পারি, বা আইএসও নিয়ে কিভাবে আইএসও এর অডিটটাকে আমরা কিভাবে কাজ করতে পারি সেটা নিয়ে আসলে আমরা শুরু করতে চাচ্ছি। তো আইএসও 27001, এটা আমি আমি নিজেও সার্টিফাইড। এছাড়া আমার সার্টিফিকেট আছে, সিসা সার্টিফিকেট আছে, পিএমপি আছে, এসএমপি করা আছে। তো অনেকগুলো সার্টিফিকেট আছে, বাট এই সার্টিফিকেটের পাশাপাশি আইএসওটাকে আমরা দেখি কিভাবে আমরা এটা নিয়ে কিভাবে কাজ করা যায়। তো আমরা দেখি যে আইএসও আসলে কি। আইএসও হচ্ছে আমাদের, যদি দেখি যে এটা একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন। আইএসও আসলে পৃথিবীতে 160টির উপরে কান্ট্রিতে, 160 কান্ট্রিতে এগুলো ইমপ্লিমেন্টেড আছে, এবং এখানে প্রায় হলো 24,000 কিন্তু আইএসওর স্ট্যান্ডার্ড কিন্তু এস্টাবলিশ আছে। তো এই আইএসও কিন্তু আসলে বাংলাদেশের জন্য, বাংলাদেশের ম্যাক্সিমাম অর্গানাইজেশনের কিন্তু প্রচুর পরিমাণে প্রয়োজন হচ্ছে, এবং সবগুলাই, যেমন ব্যাংকের, যদি আমরা ব্যাংকের আইসিটি রেগুলেটরি দেখি, সেখানে কিন্তু আইএসওর কথা বলা আছে। অনেক ব্যাংকগুলোতে এখন অলরেডি আইএসও হয় নাই। অনেক ব্যাংকগুলোতে, আমি ব্যাংকগুলো যখন অডিট করতে যাই দেখি যে সেখানে কিন্তু আসলে অনেক জায়গাতেই দেখছি এখনো আইএসও তাদের ইমপ্লিমেন্টেশন হয় নাই। তো অর্থাৎ আমাদের আইএসওর যে কাজগুলা, এই আইএসওর স্ট্যান্ডার্ড নিয়ে কাজ করার আসলে আমাদের অনেক স্কোপ আছে, যে প্রত্যেকের জায়গাতে আমার স্কোপ আছে। আহ, এখন আমরা যদি দেখি যে আইএসওর অনেকগুলা স্ট্যান্ডার্ডাইজেশনে, যেহেতু 24,000-এর উপরে, মোর দেন 24,000-এর উপরে স্ট্যান্ডার্ড আছে, তার ভিতরে কিছু স্ট্যান্ডার্ডগুলো আছে খুবই ইম্পর্টেন্ট, যে স্ট্যান্ডার্ডগুলো প্রায় ম্যাক্সিমামই বাংলাদেশ বলেন বা ওয়ার্ল্ডে বেশিরভাগ ইউজ হয় এই স্ট্যান্ডার্ডগুলো। বাকিগুলোও ইউজ হয়, বাট এগুলো বেশি ইউজ হয়। তো আমরা আমরা বেশি কাজ করবো, যেহেতু আমরা আইটি সেক্টরে, সেটা হচ্ছে আমাদের আইএসও যেটা আছে 27001, বা আইএসএমএস বলি আমরা। এই আইএসএমএসটা নিয়ে আমরা আসলে আইএসওটা, এটা নিয়ে আমরা কাজ করবো। বাকি আছে 14001, যেমন আছে ইনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট, এটা আছে। তারপর 9001 কোয়ালিটির উপরে আছে। আরো অনেকগুলো আছে, 22301 যেটা আছে বিজনেস কন্টিনিউ ম্যানেজমেন্ট। এগুলোর পুরো অনেকগুলা অনেক এই ধরনের পুরো সার্টিফিকেট আছে। তো আজকে আমাদের অবজেক্টিভ যেটা, সেটা হচ্ছে 27001, অর্থাৎ ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজমেন্টের উপরে যেটা আছে সেটা নিয়ে আমরা আসলে কাজ করব। আর 27001 এর যেটা আছে সেটা হচ্ছে আসলে মেন সিরিজ হচ্ছে 2700 যেটা, এটা হচ্ছে মেন সিরিজ। এই সিরিজ থেকে কিভাবে এখানে আসলে আমরা দেখানোর চেষ্টা করছি যে কিভাবে এই স্ট্যান্ডার্ডটাকে ফ্যামিলাইজ হয়েছে, মানে ফার্স্ট থেকে কিভাবে হয়েছে। 1990 সালের থেকে শুরু করে 2022 সালে, অর্থাৎ 2022 সালে যেটা ভার্সন আসছে, যেটা 27001 থেকে, যেটা হচ্ছে পয়েন্ট হলো ভার্সন আছে 2022, যেটা এই ভার্সনটা আসছে হলো 2022 সালে যেটা আছে সেটাতে এই ভার্সনটা এস্টাবলিশ। তার আগে আরো ছিল হলো 2013 ভার্সনের। তো এখানে আসার পর এখানে কিছু কন্ট্রোলে চেঞ্জ করা হয়েছে, কিছু কন্ট্রোল কমানো হয়েছে, যেটা হচ্ছে এখানে 93 কন্ট্রোল নেওয়া হয়েছে। আগে ছিল 114টা কন্ট্রোল গুলো ছিল, এস্টাবলিশ ছিল। তো আমরা যদি পরবর্তীতে যদি দেখি যে আমরা আইএসও 27001 কেন করছি, যে আইএসও 27001 যদি আমরা করি, তাহলে পারে 9001 বা 14001 অথবা 22301 এবং 20, এই ধরনের সিরিজ যতগুলো আইএসওর স্ট্যান্ডার্ড আছে, ম্যাক্সিমাম স্ট্যান্ডার্ড, অর্থাৎ একটা আইএসও স্ট্যান্ডার্ড বা একটা আইএসওর ফ্রেমওয়ার্ক যদি আমরা জানতে পারি, বাকি স্ট্যান্ডার্ডগুলো মোটামুটি আমাদের কিন্তু বোঝা খুবই সহজ হয়। কারণ প্রায় একই টেমপ্লেটে, একই ফরম্যাটে সবগুলাতে ম্যাক্সিমাম জায়গাতেই লেখা থাকে, অনেকগুলাই মানে কমন করে। সো আমার যদি একটা স্ট্যান্ডার্ডকে আমরা ভালো মতো বুঝতে পারি এবং একটা স্ট্যান্ডার্ডকে এস্টাবলিশ করতে পারি বা বোঝার চেষ্টা করি, কোনো অর্গানাইজেশন বা কোনো কিছু ধরে প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করি, তাহলে বাকিগুলো আমাদের অনেক বোঝা সুবিধা, এবং সেগুলা তো লেখা যায় বা সেগুলাকে চেক আউট করা যায় বা অডিট করা সম্ভব সম্ভব হয়। আমরা কেন, মানে এটার অবজেক্টিভ কেন, আইএস এর অবজেক্টিভটা আমরা এখানে আমরা লিখছি যে আইএস এর অবজেক্টিভটা হচ্ছে যে, আপনারা সবাই শুনতে পাচ্ছেন তো বা আছেন কিনা? হ্যালো? শোনা জি জি যাচ্ছে, জি সমস্যা নেই ভাই। শোনা যাচ্ছে। শুনতে আচ্ছা পাচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, ওকে। অনলাইনে আসলে ক্লাস না খুব ডিফিকাল্ট, কারোর সঙ্গে কোনো ইন্টারাকশন থাকে না, তো বোঝা যায় না। আচ্ছা, ভাই, এবার আমরা একটু যদি কথা দেখি। বলতাম ইসার ভাই। হ্যাঁ ইসার ভাই, আসলাম। হ্যাঁ হ্যাঁ ভাই।
বলেন। কেমন আছেন? আছি, ভালো আছি। আচ্ছা, হঠাৎ করে এটা আমাদের আর একটা ইয়াতে আপনার ইয়াটা দেখলাম তো ভালো লাগলো। কন্টিনিউ হ্যাঁ, হ্যাঁ। করেন। আমি বের হয়ে আচ্ছা। যাচ্ছি আর কি, আপনি তো বুঝতেছেন হ্যাঁ, আপনার হ্যাঁ। সাথে আমার রিলেশন। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে ওকে। ভাই, কন্টিনিউ করেন, পরে কথা বলবো। হ্যাঁ, ওকে, 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 ঠিক আছে, ঠিক আছে ঠিক ভাই। আছে। ওকে, ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আচ্ছা, এখন আমরা যদি লার্নিং অবজেক্টিভটা দেখি, যে আইএসওর যদি লার্নিং অবজেক্টিভ, তাহলে আমরা দেখতে এক্সপ্লেন, যে আমরা ফান্ডামেন্টাল যেটি আছে, আইএসওর যে প্রিন্সিপালটা আছে এবং আইএসওর যে কনসেপ্ট আছে সেটা আমাদের ক্লিয়ার হবে। সেটা আমরা জানতে পারবো। আর আইএসওর যে রিকোয়ারমেন্ট আছে 27001 এর রিকোয়ারমেন্ট, সেটাও আমরা কিন্তু হচ্ছে অডিটের পার্সপেক্টিভে, অডিটের যে পার্সপেক্টিভ সেটা অনুসারে আমরা এটাকে ইয়ে করতে পারবো। এবং আইএসওর এটার মাধ্যমে এর আরেকটা জানা যাবে যে 27001 এর যে কনফার্মিটি আছে সেই কনফার্মিটি গুলো আমরা জানতে পারি। মানে অর্থাৎ এখানে এই কথাগুলো লেখা আছে যে যেমন কনফার্মিটি, নন কনফার্মিটি বা রিকোয়ারমেন্টস, এই কথাগুলো আসলে আমরা যখন অডিট করব, অডিটের এই জিনিসগুলাই মানে এই টার্মস গুলা খুবই দরকার হয়। এবার আমরা যদি দেখি যে এই আইএসও যদি আমরা শিখি তাহলে কেন শিখতেছি, একজন পার্টিসিপেন্ট কেন শিখবে, তার কি কারণে শেখা লাগবে, এইগুলা এখানে লেখা আছে। আমরা বলতেছি সেটা যে যদি একজন ট্রেনিং করে, পার্টিসিপেন্ট ট্রেনিং করে, তাহলে তার হলো নলেজটাকে ইমপ্রুভমেন্ট হবে, স্কিলটাকে ইমপ্রুভমেন্ট হবে, এবং বিহেভিয়ার মানে অর্থাৎ তার পার্সোনাল স্কিল যেটা থাকবে সেটাও তার ইমপ্রুভমেন্ট হবে। এবং এই ইমপ্রুভমেন্ট হওয়ার জন্য যেহেতু পার্সোনাল স্কিলগুলো মিশে, তার অর্গানাইজেশনে তার ডিসিশন মেকিং, টিম ওয়ার্ক, প্রেজেন্টেশন, আদার্স রিপোর্ট রাইটিং, এগুলোতে তার ডেভেলপমেন্ট হবে। আমরা দেখি যে অডিট কি, আসলে অডিট কেন করার দরকার, অডিট আসলে দরকার কেন। আমাদের একটা ভ্রান্ত ধারণা আছে যে অডিট মানেই যে অডিট অর্গানাইজেশনে গেলাম, তখন অডিটর দেখলেই অর্গানাইজেশন সবাই যাদের কাছে যায় তারা মনে করে ভয়ে কাঁপাকাঁপি শুরু করে দেয়, চিন্তা করে অডিটর আসছে মানে আমাদের ভুল বিভিন্ন ধরনের ধরে এবং তাদেরকে শাস্তি বা আদার্স অন্যান্য জিনিসের দিকে নিয়ে যাওয়া। আসলে অডিটরের মেন অবজেক্টিভ থাকা উচিত হলো যে অর্গানাইজেশনের যে গ্যাপগুলো আছে, মানে এই গ্যাপগুলোকে ধরে তাকে ইমপ্রুভমেন্ট করা। তো এই ইমপ্রুভমেন্ট গুলা করার জন্য আসলে অডিটর কাজ। এখানে লেখা আছে যে ইন্ডিপেন্ডেন্ট এবং ডকুমেন্টেড প্রসেস ফর obtaining objective evidence and evaluating its objective to determine the extent which is the audit criteria are fulfilled. এখানে অডিটর যখন কাজ করবে সেটা হচ্ছে তার সিস্টেমেটিকলি কাজ করতে হবে এবং ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে হবে, এবং যে ডকুমেন্টগুলো থাকবে সেগুলো অডিট ক্রাইটেরিয়া বলতে অডিটের যে বিভিন্ন ক্রাইটেরিয়া থাকে, বিভিন্ন রেগুলেটরি যে ক্রাইটেরিয়াগুলো থাকে, যেমন আমার অডিটরে যদি হয় বাংলাদেশ ব্যাংকের কোনো গাইডলাইন অনুসারে অডিট হইতে পারে, অথবা হইতে পারে জিডিপিআর হিসাবে হইতে পারে, হিপপার হইতে পারে, অথবা আইএসও যেমন আছে এই স্ট্যান্ডার্ড অনুসারে আমার অডিট হইতে পারে। যে অডিট ক্রাইটেরিয়া দেওয়া থাকবে, যেটা দেওয়া থাকবে সেই অনুসারে আমার অডিট করতে হবে। নিচে এই জিনিসটাই লেখা আছে যে অডিটিং ইজ আস্কিং দ্য অডিটি হোয়াট দে ডু নট অ্যান্ড হাউ ইট ডু। অর্থাৎ অডিটিংয়ে অডিটরগুলোকে করার সময় বিভিন্ন ভাবে কোশ্চিন করা হয়, মানে তারা কিভাবে করছে, কি করছে, এই জিনিসগুলো কোশ্চিন করে এবং তার থেকে আমাকে ওইগুলা ফাইন্ডিংস গুলা, ওই জিনিসগুলো আমাকে বের করে নিয়ে এসে আমার কমপ্লায়েন্সের সাথে মিলানো হয়। তার কোনো পলিসি বা প্রসিডিউর, হ্যাঁ, বা প্রসেসে কোনো গ্যাপ আছে কিনা সেই জিনিসগুলো আমাদের কাজ করা হয়। আচ্ছা, বিভিন্ন ধরনের অডিট টাইপ আছে আমাদের মার্কেটে। সেই অডিট টাইপগুলো আছে যেমন হলো আমার ফার্স্ট পার্টি অডিট যেটা হয়, সেই ফার্স্ট পার্টি অডিটটাকে আমরা বলি ইন্টারনাল অডিট। কোনো অর্গানাইজেশনের মধ্যে ইন্টারনাল যে অডিটটা সেটা ফার্স্ট পার্টি অডিট। এবং সেকেন্ড পার্টি অডিট আছে এবং থার্ড পার্টি অডিট আছে। সেকেন্ড পার্টি অডিট হয় যে আমি সেকেন্ড কোনো পার্টিকে দিয়ে করাচ্ছি, আর যদি থার্ড পার্টি হয় সেটা হচ্ছে যে আমরা কোনো সার্টিফিকেশনের জন্য যে রেগুলেটরি কোনো বডি দ্বারা যে অডিটগুলো হয় সেগুলো হচ্ছে থার্ড পার্টি অডিট। তো কাস্টমার দিয়ে বা কাউকে দিয়ে আমি যখন অডিট করি তখন সেকেন্ড পার্টি এটাকে অডিট হিসাবে আমরা ইনশিওর করি। আর ইন্টারনাল অডিট আমি বললামই যে সেটা হচ্ছে এটাকে ফার্স্ট পার্টি অডিট বলা হয়। আর অডিট অডিট যখন আমরা করি তার সাথে আমাদের অডিটের বিভিন্ন জন, অর্থাৎ এরা ইনভলভমেন্ট থাকে, একজন অডিট ক্লায়েন্ট থাকে, অডিটই থাকে, মানে আমরা যাকে অডিট করি তাকে অডিটই বলি। এই টার্মসগুলো আমাদের মনে রাখতে হবে। তারপর অডিট টিম হইতে পারে এক বা একাধিক, যখন পার্সন যারা অডিট করতে যাবে মানে যে টিমটা থাকবে সেই টিমটাই হচ্ছে অডিট। সেখানে তার অডিট টেকনিক্যাল বা আদার্স এক্সপার্টিস গুলাও এর সাথে ইনভলভ থাকে।
অডিটর যারা অডিট কন্ট্যাক্ট করে সেটা, এবং টেকনিক্যাল এক্সপার্ট যদি হয়, স্পেশালাইজ কোনো অডিট করার জন্য টেকনিক্যাল এক্সপার্টের প্রয়োজন হয়। যে আমি অডিট করতে গেছি, যেমন আমি ভিএপিটি অডিট করতে গেছি, বাট আমি ভিএপিটি আসলে সম্বন্ধে আমার একটু ধারণা জানা নাই, বাট আমি একজন অডিটর, তখন আমার ভিএপিটি যে এক্সপার্টিস আছে সেই তাকে যদি প্রয়োজন হয় স্পেশাল অডিট করার জন্য বা অন্য করার জন্য, তখন আমাকে তাকে নিতে হবে, হায়ার করে নিতে হবে। অথবা কোনো ডাটাবেজের যদি আমি কোনো কাজ করতে চাই, ডাটাবেজ রিভিউ করতে চাই, অথবা কোড রিভিউ করতে যাচ্ছি বা কোডের কোনো ইরোর যাচ্ছি, এরকম করতে গেলে তখন আমার স্পেশালাইজ বা টেকনিক্যাল এক্সপার্টের আমার প্রয়োজন হয়, দরকার হয়। আচ্ছা, এবার অডিট অবজেক্টিভটা আমরা কি? অডিট অবজেক্টিভটা হচ্ছে যে কেন আমরা অডিট করব, অর্গানাইজেশনের অডিট করার প্রয়োজন কেন, সেটা হচ্ছে প্রথমে ডিটারমিনেশন টু কনফর্মিটি অফ ক্লায়েন্টস ম্যানেজমেন্ট সিস্টেম অ্যান্ড পার্টস অফ ইট উইথ অডিট ক্রাইটেরিয়া। অডিট ক্রাইটেরিয়া আমি আগে বলছি যে অডিটের যে স্ট্যান্ডার্ড থাকবে, যে ফর্ম অথবা যে টেমপ্লেট থাকবে, সেই স্ট্যান্ডার্ড অনুসারে করতে হবে। এবং অনেক সময় দেখা যাচ্ছে যে অডিট ক্রাইটেরিয়া এমনও হতে পারে যে কোনো অর্গানাইজেশনের একটা পলিসি আছে, সেই পলিসি অনুসারে আমার অডিট করার প্রয়োজন হতে পারে। কোনো ম্যানুয়াল আছে, অডিট ম্যানুয়াল থাকলে সেটা অনুসারেও হতে পারে। তো অনেকভাবে হয়েছে, সেটা একটা অডিট ক্রাইটেরিয়া। আর ডিটারমিনেশন অ্যাবিলিটি টু ম্যানেজমেন্ট সিস্টেম টু ইনশিওর দ্য ক্লায়েন্ট মেটস অ্যাপ্লিকেবল স্ট্যাচুটারি, রেগুলেটরি অ্যান্ড কন্ট্রাকচুয়াল রিকোয়ারমেন্টস। তো আমরা যে অডিটগুলো করতেছি সেটা আমাদের ম্যানেজমেন্ট সিস্টেমে, সেটা অবশ্যই ক্লায়েন্টের যে রেগুলেটরি এবং কন্ট্রাকচুয়াল রিকোয়ারমেন্ট থাকবে, অথবা তাদের সংবিধান যেটা থাকবে, যেটা দেওয়া থাকবে, সেই রিকোয়ারমেন্ট আমাদের অবশ্যই সেটা মিট করতে হবে, ইনশিওর করতে হবে। এটা হচ্ছে অডিটের অবজেক্টিভ। ডিটারমাইন দ্য ইফেক্টিভনেস হইতে হবে ম্যানেজমেন্ট সিস্টেম টু ইনশিওর দ্য ক্লায়েন্ট অ্যান্ড রিজনেবলি ইফেক্টিভ অ্যান্ড অ্যাচিভ দ্য ইটস স্পেসিফাইড অবজেক্টিভস। অর্থাৎ ম্যানেজমেন্ট সিস্টেমের যে ইফেক্টিভনেস আছে আমার, যে সেটাও আমার ইনশিওর করতে হবে, যে আমি যে অবজেক্টিভটা চাচ্ছি, অর্থাৎ আমাদের যে অর্গানাইজেশনের যে অবজেক্টিভ থাকবে, সেই অবজেক্টিভ অনুসারে আমার কিন্তু ইফেক্টিভনেসটা আনতে হবে। মানে যা ম্যানেজমেন্ট চাচ্ছে, ম্যানেজমেন্ট সিস্টেমে যেভাবে অর্গানাইজেশন যেভাবে চাচ্ছে, সেইভাবে কতটুকু ইফেক্টিভনেস আছে সেইটা আমাদের দেখতে হবে। এবং অ্যাপ্লিকেবল থাকবে আইডেন্টিফিকেশন অফ এরিয়াস অ্যান্ড পোটেনশিয়াল ইমপ্রুভমেন্ট অফ দ্য ম্যানেজমেন্ট সিস্টেম। আমরা কেন অডিটর হব, সার্টিফাইড অডিটরের প্রয়োজন কেন, কেন দরকার, সেটা কোয়ালিফিকেশন অফ ইউর কন্ডাক্ট অ্যান্ড অডিট সার্টিফাইড বডি। এটা হইতে গেলে আমাকে প্রথমে হচ্ছে সার্টিফিকেশন বডি থেকে আমার কোয়ালিফিকেশন হইতে হবে, অ্যাচিভ ফর্মাল এবং ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন অফ ইউর পার্সোনাল কম্পিটেন্স, আর্নিং এ হায়ার স্যালারি অ্যান্ড দেন নন সার্টিফিকেট ইন্ডিভিজুয়াল। অর্থাৎ আমার হায়ার স্যালারির জন্য কিন্তু আমার আসলে অডিটরের এখন প্রয়োজন হয়। সো সার্টিফিকেশন ইজ এ ফর্মাল রিকগনাইজ অ্যান্ড প্রফেশনাল কম্পিটেন্স। অর্থাৎ সার্টিফিকেশন যদি থাকে তাহলে আমার কম্পিটেন্সটা অটোমেটিক্যালি বেড়ে যায়, যে কোনো কাজ বা যে কোনো রেসপন্সিবিলিটি পালন করার জন্য সেটাকে আমার কিন্তু অটোমেটিক্যালি বেড়ে যায়। সো internationally recognized qualification can be held the maximize the career and potential is of your professional goals। অর্থাৎ আমাদের প্রফেশনাল গোলের জন্য কিন্তু আসলে সার্টিফিকেশনটা প্রচুর কাজ করছে, প্রয়োজন হয়। এবার আসি, আমি যদি অডিট করতে চাই তাহলে অডিটের জন্য আমাদের অডিটের প্রসেস, একটা সিম্পল প্রসেস দেওয়া আছে। সো আমার অডিট করতে গেলে আমাদের অনেক সময় দেখা যায় যে সাধারণত আমরা যখন অডিট করতে যাই, অনেকেই প্রশ্ন করে, ভাই আমার একটা কোম্পানি আছে, অডিট করে দিতে হবে, কত টাকা নেবেন, এরকম বলে। অথবা এরকম একটা লিড অডিট করে দেন, কত টাকা নেবেন, মানে এরকম সিম্পল বলে অনেকে সাথে সাথে উত্তর দেয় যে আমি 50,000 নিব, 20,000 নিব, 30,000 নিব। আসলে এইভাবে কোনো অডিটের এইভাবে কোনো উত্তর করা আমার কাছে মনে হয় যে এভাবে উত্তর না করাটাই বেটার। কারণ হলো একটা অডিটের জন্য ওই অর্গানাইজেশনের কতগুলা জিনিসের উপর নির্ভর করে, তার ওই অর্গানাইজেশনের যে কিরকম সাইজ আছে, তার কমপ্লেক্সিটি এবং অ্যাক্টিভিটিস কি পরিমাণ জিনিস আছে, এই জিনিসের উপর নির্ভর করে কিন্তু আসলে অডিট অ্যাপ্রোচটা তৈরি করা হয়। এবং ওখানে আমার কি পরিমাণ কস্টিং হবে, রিসোর্স এঙ্গেজমেন্ট করতে হবে, টাইম কেমন লাগবে, সবকিছু এটার উপর নির্ভর করে আসলে একটা এটাকে তৈরি করা হয়। এখানে আমি একদম সিম্পল ভাবে 7টা 7 স্টেপসে একটা অডিট প্রোগ্রাম যদি আমরা করি, সো অডিট প্রোগ্রাম যদি আমরা করি, জাস্ট অডিট প্ল্যান করা হয়, অডিট ডেভেলপমেন্ট চেক লিস্ট করা হয়, অডিট ওপেনিং মিটিং করা হয়। সো অডিট প্ল্যান করার পর যে অডিট আমরা মানে কোনো অর্গানাইজেশনের যে চেক লিস্ট, মানে কি ধরনের এরা করছে, এবং তাদের সাথে আমরা যে ওপেনিং মিটিং করা হয়।
প্রজেক্ট ম্যানেজমেন্ট হয়, জাস্ট ওখানে কিক অফ মিটিং বলে, এখানে ওপেনিং মিটিং করা হয়। তারপর কন্ডাক্ট করব অডিটের এবং রেকর্ড ফাইন্ডিং করবো। এগুলো অনেক আমাদের পরবর্তীতে আমাদের অন্যান্য ক্লাসগুলো অনেক ডিটেলস আছে, এগুলা ডিটেলস কিভাবে করব কাজগুলো, এগুলো পরবর্তী ক্লাসগুলো আছে, এখানে জাস্ট সংক্ষেপে নিয়ে আসা হয়েছে। রেকর্ড ফাইন্ডিং করা হয় এবং কন্ডাক্ট ক্লোজিং মিটিং করা হয়, আর প্রিপারেশন অডিট। এবং প্রিপারেশন অডিটের এখানে আবার ড্রাফটিং করা হয়, তারপর আবার ওদেরকে আমার হলো ক্লায়েন্টকে দেওয়া হয়, ক্লায়েন্টের একটা ফিডব্যাক নিয়ে তারপর আবার ফাইনাল ড্রাফট করা হয়, তাদের সাথে মিটিং করে তারপর সেটিং করা হয়। তো সো এখানে আরো স্টেপগুলো 7-এ যেমন অনেক স্টেপ করা হয়, ক্লোজিং মিটিং এও অনেক ইয়ে করা হয়, এভাবে অনেক কাজগুলা করা হয়। আচ্ছা, এবার আসি আমরা হচ্ছে যে অডিট করার সময় কিছু ডকুমেন্টেশনের প্রয়োজন হয়। সো আমার অর্গানাইজেশনের অডিট, একজন অডিটর তার কিছু প্রসেস বা প্রসিডিউর জন্য এই ডকুমেন্টের লাইফ সাইকেলটা প্রয়োজন হয়। যখন আমি অর্গানাইজেশন যাই, তার আগে দেখি যে তার কোনো কোনো ক্রিয়েশন হয়েছে কিনা, ডকুমেন্ট ক্রিয়েশন হয়েছে না, সেই ডকুমেন্টগুলো তারা আইডেন্টিফিকেশন করছে কিনা, ক্লাসিফিকেশন করছে কিনা, মডিফিকেশন করছে কিনা, কোনো ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টের অ্যাপ্রুভাল আছে কিনা, হ্যাঁ, তারপরে সেই ডকুমেন্ট কোনো ডিস্ট্রিবিউশন করছে কিনা, ডকুমেন্টের কোনো প্রসেসে। সো এই সব জিনিসগুলো আমরা দেখি। অ্যাডুকেট ইউজ মানে ডকুমেন্ট বানাইছে, অনেক ইয়ে করছে, কিন্তু সে অ্যাডুকেট ইউজ করছে কিনা, এরকম আর্কাইভিং করা আছে কিনা, মানে সে ডকুমেন্টটা তারা প্রিজার্ভ মানে ব্যাকআপ করে কিনা, এই ধরনের সিস্টেমে যাও। এবং কোনো ডকুমেন্ট হইতে পারে সেটাকে ডিসপোজাল করতেছে কি সিস্টেমে, দেখা যাচ্ছে একটা ইউজার নেম পাসওয়ার্ড ইয়ে করে সে দেখা যাচ্ছে ডিসপোজাল না করে সে দেখা যাচ্ছে তার কোনো কাগজে কেউ ফোন দিয়ে বলছে যে ভাই আপনার ইউজার নেম পাসওয়ার্ডটা, তো দেখা যাচ্ছে কাগজটা লিখে টেবিলের উপর রেখে চলে গেছে। সো এই যে বিভিন্ন প্রসেস হইতে পারে, অথবা আহ, তার ল্যাপটপে দেখা যাচ্ছে যে মেইলে ইউজার নেম পাসওয়ার্ড পাঠাচ্ছে, ল্যাপটপটা অন করে চলে গেছে, অনেক ধরনের হইতে পারে। সে বিভিন্ন ভাবে এই প্রসেসগুলো আমাদের দেখতে হয়, যে ডকুমেন্টেশন প্রসেসগুলোকে আমরা অনেকভাবে দেখি। যেহেতু আমরা কাজ করছি 27001, ভাই মিউট হয়ে গেছে কোনো কারণে। স্যার ভাই মিউট মিউট। না ওইটা ঠিক আছে, জাস্ট ইয়েতে যান, আপনার ওই যে হেড অডিও, হ্যাঁ দাঁড়া, আনমিউটে ওকে, ক্লিক করেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে এবার এখন। সরি সরি। আচ্ছা, ইনফরমেশন, আমরা ইনফরমেশন আসলে এখন বর্তমান যে আমাদের বিজনেস বলেন, বিজনেসের সবচেয়ে ভ্যালুয়েবল জিনিসটাই হচ্ছে ইনফরমেশন। এখন বর্তমানে এখন যে অবস্থা আসছে, তাহলে ইনফরমেশনটা সবচেয়ে ভ্যালুয়েবল একটা জায়গা। সো ইনফরমেশন ডিসপ্লেটা যদি বড় করলে ভালো হইতো, ছোট হয়ে রয়েছে। ফুল স্ক্রিন করে দেন। ফুল স্ক্রিন করতে হবে না? জি জি। ওকে ওকে, এবার দেখা যাচ্ছে। জি ভাইয়া, হ্যাঁ ধন্যবাদ। ঠিক আছে ভাই। আচ্ছা, আমরা বলতে চাচ্ছি যে ইনফরমেশনটা এখন হচ্ছে সবচেয়ে বেশি ভ্যালুয়েবল। কারণ বিজনেসের, আমাদের যত বিজনেস আছে, বিজনেসের সব ইনফরমেশনটা এখন, ইনফরমেশনকে এখন অ্যাসেট হিসাবেও ট্রিট করা হচ্ছে। এবং অনেক ইনফরমেশন যে জিনিসগুলো আছে, সেই ইনফরমেশনের প্রত্যেকটা অনেকগুলো এখন অনেক ম্যাক্সিমাম জায়গাতে আমরা, যেমন সার্ভার বলেন, তারপরে বড় বড় যে জিনিসগুলাতে অনেক স্টোরেজ বলেন, সেগুলাকে আমরা ফিক্সড অ্যাসেটে অলরেডি নিয়ে যাচ্ছি, সেগুলো তো ফিক্সড অ্যাসেটে আছে। সো যেহেতু অর্গানাইজেশনের এটা একটা ভ্যালুয়েবল, সো অ্যাসেট, আমরা অ্যাসেট বলতে আমরা কি বুঝি, অ্যাসেট হচ্ছে ট্যানজিবল হতে পারে, ইনট্যানজিবল হতে পারে। তো ইনফরমেশনে কি আমাদের এখন হচ্ছে কি হচ্ছে, ইনফরমেশনটাকে আমাদের প্রোটেকশন করছে। যেহেতু প্রোটেকশনের ইস্যু আছে, তখনই আমাদের এখানে আসছে প্রোটেকশনের সাথে সিকিউরিটি। সো দ্য প্রোটেকশন অফ ইনফরমেশন এগেনস্ট আনঅথরাইজড ডিসক্লোজার। আনঅথরাইজড ডিসক্লোজার মানে আমি যাকে অথরাইজ দিই নাই, সে এখানে এসে কোনো কাজ করছে কোনোভাবে, সেটাকে আনঅথরাইজ। আবার আমি ট্রান্সফার হইতে পারে, মডিফিকেশন হইতে পারে, বা ডিস্ট্রাকশন হইতে পারে। এগুলো আমরা যদি ওই ইনফরমেশন সিকিউরিটির যে প্রিন্সিপাল আছে সিআইএ, সেই প্রিন্সিপালের অনুসারে এখানে আমরা দেখতে পাবো যে ওখানে কিভাবে সিআইএ কনফিডেন্সিয়ালিটি আসতে পারে, ইন্টিগ্রিটি মানে অ্যাভেলেবিলিটি, সেই জায়গাতে আমরা দেখতে পাবো। সো এজন্য আইএসএমএস টা কিন্তু আসলে আমাদের হচ্ছে মেন জায়গাটা হচ্ছে, আইএসএমএস এর হলো ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজমেন্ট
সিস্টেম। সো ইনফরমেশন সিকিউরিটি, ইনফরমেশনটাকে আমরা কিভাবে সিকিউর করব সেটাই আমাদের কিন্তু আইএসএমএসটা দিচ্ছে, অর্থাৎ 27001 এর আইএসওর একটা ফ্রেমওয়ার্ক আমাদের এটাকে ইয়ে করছে। সো এই ইনফরমেশনগুলো যেমন এখানে লেখা আছে, যে আমরা বলতে পারি যে বিজনেস ডাটা, ইমেল ডাটা, এমপ্লয়ি ইনফরমেশন, রিসার্চ রিপোর্ট, মানে প্রাইস লিস্ট, এভরিথিং, মানে অনেক কিছু। অনেক সময় আমাদের দেখা যাচ্ছে যে এক কোম্পানি থেকে আরেক কোম্পানির আমরা ক্লায়েন্ট লিস্ট নিয়ে নিই, কোন ক্লায়েন্টের কি অবস্থা, এরকম লিস্ট নিয়ে তারপর সেখানে আমরা অনেক কিছু বিজনেস টিউনিং করার চেষ্টা করে। এইভাবে বিভিন্ন ইনফরমেশন, প্রাইস লিস্টও নেয়, অনেকে টেন্ডারের অনেক সময় রেটটা অনেক সময় পাস করে ফেলে, বিভিন্ন হইতে পারে। ব্যাংকগুলোতে অনেক জিনিস আছে, সেগুলো অলরেডি বিভিন্ন পত্রিকা টত্রিকা দেখছেন, সেগুলো আর নাই বললাম। তো এইভাবে আমাদের অলরেডি ইনফরমেশন এখন পাস হয়ে যাচ্ছে বা ইয়ে হচ্ছে। তো আমরা যেহেতু ইনফরমেশন সিকিউরিটি আছে, তো ইনফরমেশন সিকিউরিটির সবচেয়ে বড় একটা ট্রাইড বলা হয় বা সিআইএ বলে, এটা একদম এটা দিয়ে ইনফরমেশন সিকিউরিটিকে সবচেয়ে বেস্টে তৈরি করা হয়। যত আমরা ইনফরমেশন সিকিউরিটি যা কিছুই কাজ করি এটার উপরে ভিত্তি করেই আসলে কাজ করা হয়। আমরা রিস্ক বের করি, যা কিছু করি এটার উপরে ভিত্তি করেই সবকিছু করা হয়। যারা মানে একদম ইনফরমেশন সিকিউরিটির একদম সফট লেভেলেও কাজ করে, তারাও এটাকে মাথা নিয়েই কাজ করে। সো আবার আমরা যারা হার্ড কপি নিয়ে কাজ করি বা হার্ড ডকুমেন্ট বা যারা অডিট নিয়ে কাজ করতেছি বিভিন্নভাবে, সো এটাও কিন্তু এইটাকেই মাথায় রেখেই কাজ করা হয়। তো আমরা দেখি কনফিডেন্সিয়ালিটি যেটা আছে সেটা আমরা মোট কথা আনঅথরাইজ কোনো পার্সনকে বা ডিসক্লোজার, মানে কনফিডেন্সিয়ালিটি আমাদের যে ইনফরমেশনগুলো আছে সেটা ডিসক্লোজ হয়ে যাচ্ছে যে আনঅথরাইজ পার্সনের কাছে, সেটাকে আমরা বলি কনফিডেন্সিয়াল। ইন্টিগ্রিটিটা আমাদের বলা হচ্ছে যে আমার অল্টারনেশন হবে না, যে একটা একটা ইনফরমেশন যদি থাকে, একটা এ প্রান্ত থেকে বি প্রান্তে যখন কোনো ইনফরমেশনকে ট্রান্সমিট করা হবে, এর মাঝখান থেকে কোনো কেউ কিছু হ্যাক করতে পারবে না, কেউ মাঝখান থেকে কেউ নিতে পারবে না। এটাকে আমরা বলছি ইন্টিগ্রিটি, মানে আমি যা চেয়েছি আমি শেষ মাথায় সেটাই আছে, তো কোনো অল্টারনেশন হয় নাই। আর যদি অল্টারনেশন মাঝখান থেকে করে ফেলে তাহলে আমার সেটা ইন্টিগ্রিটি আর থাকবে না কোনো issue। এখানে ইন্টিগ্রিটি অনেকভাবেও অনেকের অনেক জিনিসে ইউজ করা যেতে পারে। আমি একজন পার্সনের ক্ষেত্রে ইউজ করতে পারি যে একজন পার্সনের তার অনেস্টি নাই, ইন্টিগ্রিটি নাই। ইন্টিগ্রিটি যদি না থাকে তাহলে আমার সেই এমপ্লয়ের আসলে প্রয়োজন হয় না। অনেকেই আমরা অনেক সময় যখন অ্যাপ্রাইজাল করি, অ্যাপ্রাইজালে দেখি যে যখন কোনো সময় দেখা যাচ্ছে কারো ইন্টিগ্রিটিতে বলি যে 5-এর ভিতর 5-ই থাকতে হবে, 5-এর ভিতরে যদি কেউ 4 হয় তাহলে তার ভিতরে অ্যাকশন নেওয়া উচিত। তো আমরা সাধারণত যখন ইন্টিগ্রিটিতে অ্যাপ্রাইজাল করতাম তখন কোনো পার্সনের ইন্টিগ্রিটি 5-এ 5-ই দিতাম। কম 4 কখনোই দেওয়া, 4 হওয়া মানে সে তো আর তার ইন্টিগ্রিটি নেই। সো আবার অ্যাভেলেবিলিটিও কিন্তু এখানে আসছে। অ্যাভেলেবিলিটি যেহেতু ইনফরমেশন সিকিউরিটির ইস্যু আছে, সো অ্যাভেলেবিলিটি অনেক সময় আমাদের ব্যাকআপ করা হয়, বিভিন্ন ইনফরমেশনকে ব্যাকআপ করা হয়, ব্যাকআপের ইস্যুগুলো আছে। আবার আমি যদি অন্যভাবে চিন্তা করি, যেমন আমি সিস্টেমে চিন্তা করছি যে ব্যাকআপ আছে কিনা বা আদার্স অন্যান্য অ্যাভেলেবিলিটি সিস্টেমগুলো আছে কিনা। সো অ্যাভেলেবিলিটি এমন একটা জিনিস, সেটাকে যদি অন্য আরো ভাস্ট লেভেলে চিন্তা করা হয় তাহলে দেখা যাচ্ছে অ্যাভেলেবিলিটি থেকে চিন্তা করতে গেলেই আমার কিন্তু আসলে কস্টিং এর অনেক ইস্যু আছে। যদি আমি একটা ডিসি থাকে, ডেটা সেন্টার থাকে, সো ডেটা সেন্টারকে যদি আমি অ্যাভেলেবিলিটি করতে চাই তাহলে আমার ডিআর করতে হচ্ছে। হ্যাঁ, অথবা আমরা বলছি এনডিসি, ব্যাংকের ভাষায় বলি এনডিসি, অথবা এফডিসি বলে, পার ডিসি, নিয়ার ডিসি, তিনটা এরকম। অর্থাৎ আমি অ্যাভেলেবিলিটি করছি ইনফরমেশন গুলাকে, যাতে আরো ব্যাকআপ করছি। আবার অন্য ভাষায় আমরা বলতে পারি, যেমন আমরা যদি কোনো পলিসি লিখি, কোনো কোম্পানির পলিসি লিখি, তাহলে পলিসিগুলা দুইটা পার্টে থাকে, একটা হচ্ছে পাবলিক পলিসি, একটা হচ্ছে প্রাইভেট পলিসি। সো পাবলিক পলিসিগুলো অ্যাভেলেবিলিটি আছে কিনা। আমরা অনেক সময় দেখি যে কোনো অ্যাওয়ারনেস, সিকিউরিটি অ্যাওয়ারনেস, সো সিকিউরিটি অ্যাওয়ারনেসটা আসলে পাবলিকলি তা কাস্টমারের কাছে তারা সিকিউরিটি অ্যাওয়ারনেস গুলো পৌঁছাচ্ছে কিনা, দেখাচ্ছে কিনা, কোনো মেইলে যাচ্ছে কিনা, কোনো মেসেজে যাচ্ছে কিনা, অথবা কোনো তার ওয়েবসাইটে আছে কিনা, এগুলো আমরা চেক করি যে তার সিকিউরিটি অ্যাওয়ারনেস গুলো আসলে অ্যাভেলেবিলিটি করছে কিনা। হুম। আবার আমি একটা পলিসি লিখছি, সিকিউরিটি অ্যাওয়ারনেস পলিসি, যেটা পাবলিকলি এস্টাবলিশ হবে, সেটা আমি নিয়ে আমার ড্রয়ারে রেখে দিচ্ছি, তাহলে অ্যাভেলেবিলিটি পাওয়া গেল না, অ্যাভেলেবিলিটি হলো না। আবার আমি একটা সাপোজ কোনো একটা অফিসেই আমি একটা সিকিউরিটি রেজিস্টার, একটা রেজিস্টার যারা ঢুকে গেটে ঢুকছে, তো রেজিস্টার আছে, সেই রেজিস্টার দেখা যাচ্ছে আমি ড্রয়ারের মধ্যে রেখে দিছি, লোকজন আসছে যাচ্ছে, কোনো ইয়ে নাই, তাহলে ওইটা কিন্তু অ্যাভেলেবিলিটি হলো না। তো সে অ্যাভেলেবিলিটিটা এমনভাবে ইনশিওর করতে হবে যাতে সেখানে অ্যাক্সেস হয়, যেগুলা পাবলিকলি হবে, আবার যেগুলো প্রাইভেট থাকবে সেগুলো প্রাইভেটলি যেন থাকে। হুম। দুইটা পার্টেই করা হয়। এবার আসি আমাদের, যেহেতু
সিকিউরিটি, ইনফরমেশন সিকিউরিটির সাথে আরেকটা বড় একটা ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে ভার্নাবিলিটি। তো ভার্নাবিলিটি যদি আমরা প্রচুর পরিমাণে যারা এই যে ভিএপিটি নিয়ে কাজ করে, খালি আমরা তো খুব নাম শুনে অনেকে হয়ে যাই। সো ভার্নাবিলিটি যেটা আছে, তো ভার্নাবিলিটি আসলে প্রথম একটা কথা আনতে হবে, সেই ভার্নাবিলিটির সাথে একটা বড় জিনিস আছে, সেটা হচ্ছে আমার কন্ট্রোল। তো কন্ট্রোল, আমরা সাধারণত কন্ট্রোল বলতে অনেক কিছু বুঝি। কন্ট্রোল কিন্তু একটা ফর্ম দিয়ে একটা কন্ট্রোল হইতে পারে, একটা মানুষ দিয়ে একটা কন্ট্রোল করা যেতে পারে। যেমন আমি এক্সাম্পল বলি, যে আমরা যেমন 3টা লেয়ারে মানুষ দিচ্ছি, মানে 3টা, একজন মেক করতেছে, একজন চেক করতেছে, একজন অ্যাপ্রুভ করছে, দিস ইজ দ্য কন্ট্রোল। আবার আমার একটা ফর্ম, আমার গেট পাস হবে, মনে করেন যে আমি কোনো ধরে যে অফিসের ভিতরে কেউ একটা গেট পাস, একটা পিসি নিয়ে যাবে, এই যে পিসিটা নিয়ে যাবে তার একটা গেট পাস লিখতে হবে, দিস ওয়ান ইজ দা কন্ট্রোল। এই ফর্মটা রাইট আপ করাও একটা কন্ট্রোল, এটার অ্যাপ্রুভাল আছে এবং অন্য আছে। একটা চালান, এটাও একটা কন্ট্রোল। একটা ইনভয়েস, এটাও একটা কন্ট্রোল। সো কন্ট্রোল বলতে এই কন্ট্রোলের উইকনেসটা, হচ্ছে vulnerability। যেমন আমি যদি ধরি যে একটা ইনভয়েস সাইন হবে অমুক একজনের দ্বারা, বা যে সাবমিট করে অমুকের দ্বারা, অথবা একটা চেকের কথা বলি, তাহলে সবচেয়ে ভালো হবে চেক। তো চেকের দেওয়া আছে যে অথরাইজ করা আছে যে কোম্পানির মালিক মানে এমডি চেকটাতে সাইন করবে। সো এটাকে যদি মানে এটা কোনো উইকনেস থাকে যে আরো অন্যজন সাইন করে ওখান থেকে টাকা তুলতে পারে, অথবা 2জন সাইন করে টাকা তুলতে হবে, কিন্তু এরকম যদি করা হয়, দিস ইজ স্ট্রং কন্ট্রোল, 2জনের সাইনে। কিন্তু যদি একজন তুললে, মানে যে কেউ একজন তুলতে পারে, তাহলে আবার এটা ওর ভিতরে একটা উইকনেস থাকে। সো কন্ট্রোল যদি ঠিকমতো কাজ না করে, মানে যে আমি ফর্মটা নিছি, অর্থাৎ গেট পাসের ক্ষেত্রে আমি জাস্ট একটা পিসি বেরোইছে, সে দারোয়ানকে বা যা গেট যে সিকিউরিটি আছে তাকে বলে পিসি নিয়ে চলে গেছে, সে তো জানে যে আমার কোম্পানিতে সে আছে, বা অনেক অনেক বড় অফিসার উনি নিয়ে চলে গেছে। সো কন্ট্রোলের ভায়োলেশন করছে, কন্ট্রোলের ভায়োলেশন হতে পারে, অথবা কন্ট্রোলের ভিতরে উইকনেসও থাকতে পারে। সো এই চেকটা করার জন্য আমরা পরবর্তীতে যে এই কন্ট্রোল গুলো কিভাবে আসে, সো দ্যাট ক্যান বি এক্সপ্লয়েড বাই ওয়ান বা মোর থ্রেডস। তাহলে কন্ট্রোল আবার থ্রেড দ্বারা এক্সপ্লয়েট হইতে পারে। থ্রেড নিয়ে আমরা দেখব পরবর্তীতে, থ্রেডও আছে এবং কন্ট্রোল আছে। এই দুইটার সাথে আমার কন্ট্রোল থ্রেড মিলে আবার আমাদের ইম্প্যাক্টের ইস্যুগুলো আসবে। সো হ্যালো, হ্যাঁ, আচ্ছা, এবার আমরা দেখি ভার্নাবিলিটি যদি আমরা এটাকে ঠিক রাখতে চাই, তাহলে এটাকে যদি আমরা কন্টিনিউয়াস মনিটরিং করতে হবে, ভার্নাবিলিটিটাকে যদি আমরা মানে ওটাকে কি বলে কন্ট্রোলে রাখতে চাই ওটাকে, তো কন্টিনিউয়াস মনিটরিং এর মধ্যে থাকতে হবে। সো কন্ট্রোল ইমপ্লিমেন্টেড ইনকারেক্টলি আর মাল ফাংশন ক্যান বি দ্য ভার্নাবিলিটি। কন্ট্রোলের ভিতরে যে উইকনেস থাকছে বা যদি ঠিকমতো না কাজ করে, সেটাকে আমরা বলতেছি ভার্নাবিলিটিস। এবার আসি থ্রেট। থ্রেটটা বলা হচ্ছে যে পোটেনশিয়াল কজ অফ অ্যান ইনফরমেশন সিকিউরিটি ইনসিডেন্ট দ্যাট ক্যান রেজাল্ট ইন ড্যামেজ সিস্টেম হার্ম টু অ্যান অর্গানাইজেশন। অর্থাৎ threat exploits a vulnerability of an asset to compromise the confidential integrity and availability। যে আমাদের সিকিউরিটি যে ট্রায়াড আছে, সিআই আছে, সেই সিআইটাকে যখন আমার কোনো কম্প্রোমাইজ করে ফেলতেছে, এই তিনটাকে যদি যে কোনোটাই যদি কম্প্রোমাইজ হয়ে যায়, তাহলে সেখানে কিন্তু আমাদের একটা থ্রেটের ইস্যু আসবে। অর্থাৎ থ্রেট কিন্তু ভার্নাবিলিটি যখনই এক্সপোজড হয়ে যাবে, তখনই সেখানে সামওয়ান দ্বারা থ্রেট ক্রিয়েট হবে। যেমন আমি যদি ভার্নাবিলিটি যদি আমরা ধরি, যে কোনো একটা ওয়্যার হাউস আছে যা আনপ্রোটেক্টেড এবং উইদাউট সার্ভিলেন্স, আমি একটা ধরছি, একটা ওয়্যার হাউসে আনপ্রোটেক্টেড আছে এবং সার্ভিলেন্স, অর্থাৎ একটা ওয়্যার হাউস আছে, সেখানে কোনো সিসি ক্যামেরা নাই। যদি ক্যামেরা না থাকে, সেখানে আমার থ্রেট হিসাবে আসতে পারে চোর আসতে পারে, তাই তো, চোর ওখানে চুরি হয়ে যেতে পারে। সেটা আমি ধরে নিচ্ছি যে আমরা বলতে পারি যে থেফট একটা, মানে চোর হলো থ্রেট হিসাবে কাজ করতে পারে। কমপ্লিকেটেড ডাটা প্রসেসিং প্রসিডিউর, আমার যদি কোনো ডাটা অনেক মানে জটিলভাবে প্রসেস করা হয়, কমপ্লিকেটেড প্রসিডিউর দ্বারা যদি আমরা ডাটা কালেকশন করতে চাই, সেটা হচ্ছে আমার কি হবে, পার্সন দ্বারা এরর ইনপুট হবে। ঠিক আছে, এরকম ভাবে আমার অনেকগুলা ভার্নাবিলিটিস দেওয়া আছে। যেমন সেগ্রিগেশন অফ ডিউটিস, মানে কারো যদি সেগ্রিগেশন অফ ডিউটিস যদি না থাকে, সেম ওয়ার্ক যদি না থাকে, তাহলে আমাদের কি হবে, ফ্রড হবে এবং আনঅথরাইজ ইউজ অফ সিস্টেম। আমরা অনেক সময় অর্গানাইজেশনে দেখি যে আমাদের ইআরপি ইউজ হচ্ছে, ইআরপি ইউজ হওয়ার পর তখন আমাদের কি হয়, অনেক ইউজার কিনতে গেলে অনেক টাকার প্রয়োজন হয়।
তো ইউজারের বিশেষ করে বাইরে যেগুলো আমরা ইয়াতে ইউজ করি, তো সেইগুলা দেখে সাবস্ক্রিপশন ফি দেখে অনেক লাগে, তখন আমরা বেশিরভাগ অর্গানাইজেশনের মালিক পক্ষ আমাদেরকে বলে, এমনও বলে যে ঠিক আছে, তোমাদের ডিপার্টমেন্টের 5টা আইডি দিছি, এই 5টা আইডি সবাই মিলে ইউজ করবা। তো সেখানে আমাদের কিন্তু এসওটি করা নাই, সেগ্রিগেশন অফ ডিউটিস নাই। তো ম্যাক্সিমাম জায়গাতে আমরা এটা নিয়ে অনেক প্রচুর যারা অডিট করি, এটা একটা বিশাল একটা কাজ থাকে সেগ্রিগেশন ডিউটিস। তো সেগ্রিগেশন ডিউটিস যখন আমরা কাজ করব, আমরা অনেক ডিটেলসে যখন আমরা ইয়েতে যাব, তখন আমরা ওখানে কোন কোন জিনিসগুলো চেক করলে আসলে সেগ্রিগেশন ডিউটিস পাওয়া যায়। যেমন আমি বলতে পারি, যেমন অর্গানাইজেশন অর্গানোগ্রাম দেখতে হবে, তার জেডি দেখতে হবে, এভাবে অনেক কিছু আছে, আরো অথরাইজেশন ম্যাট্রিক্স দেখতে হয়। এই যে প্রত্যেকটা জিনিসগুলো আমাদের দেখে আমাদের চেক করতে হয় যে আসলে সেগ্রিগেশন অফ ডিউটিসটা কোথায় তার লোফল আছে, এবং ওখানে ফল ব্যাক প্ল্যান করা আছে না, অথবা সাকসেশন প্ল্যান করা আছে কিনা, এগুলো জিনিসগুলো দেখতে হয়। তো আনইনক্রিপ্টেড ডাটা যদি হয়, তাহলে ইনফরমেশন যদি আমরা আনইনক্রিপ্টেড ডাটা আমরা সঙ্গে সঙ্গে দেখি, যে বিভিন্ন লগ ফাইলগুলো যখন আমরা চেক করি, তখন আমরা দেখি যে তাদের হলো তাদের ইউজার নেম পাসওয়ার্ড গুলা ইনক্রিপ্টেড করা আছে কিনা। হ্যাঁ, এগুলো আমরা আসলে চেক করি, ডাটাবেস থেকে দেখি যে তারা ইনক্রিপ্টেড করা আছে কিনা সেগুলা। তো এইভাবে আমরা অনেক কিছু চেক করে দেখা হয়। এখানে আছে আরো অনেক কিছু আছে, ইউজ অফ পিরাটেড সফটওয়্যার। পিরাটেড সফটওয়্যার হলো যেগুলা হচ্ছে মানে ইলিগেল সফটওয়্যার বা আনলাইসেন্স। অনেক সময় দেখা যাচ্ছে একটা লাইসেন্স সফটওয়্যার 2টা 3টা কম্পিউটার ইউজ করা হচ্ছে একই একটা লাইসেন্সের। ঠিক আছে, তো এগুলা বিভিন্ন দেওয়া আছে, সেগুলার আবার সাথে সাথে থ্রেড গুলো আমাদের এখানে দেওয়া আছে। এবার আসি আমরা ইম্প্যাক্ট কিভাবে হচ্ছে। আমাদের ভার্নাবিলিটিস গেল, তারপরে থ্রেড গেছে, এবার হচ্ছে ইম্প্যাক্ট আমাদের কিভাবে আসছে, সেই ইম্প্যাক্ট গুলা কিভাবে আমরা দেখব। সো ইম্প্যাক্ট যদি আসে, ইম্প্যাক্ট অফ অ্যাভেলেবিলিটি এবং ইম্প্যাক্ট অন কনফিডেন্সিয়ালিটি আর ইম্প্যাক্ট অফ ইন্টিগ্রিটি। এটা আছে যে যদি আমার অ্যাভেলেবিলিটির ইম্প্যাক্ট হয়, তাহলে আমার পারফরমেন্স সে ডিগ্রেডেশন হয়, আর সার্ভিস ইন্টারাপশন হয়, আনঅ্যাভেলেবিলিটি অফ সার্ভিস হয়ে যায়, এবং ডিসরাপশন অফ অপারেশন। অর্থাৎ অ্যাভেলেবিলিটি যদি আমার না থাকে, তাহলে অপারেশন অবশ্যই আমার বন্ধ হয়ে যাবে। যদি আমার সাপোজ যে আমার একটাই মাত্র ইন্টারনেট দেওয়া আছে, আমার কোম্পানিতে ইন্টারনেট কানেকশন একটা দেওয়া আছে, রিডান্ডেন্ট কোনো কানেকশন দেওয়া নাই, তাহলে আমার কি হবে, অপারেশন যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে, সার্ভিস আনঅ্যাভেলেবিলিটি হয়ে যেতে পারে। হ্যাঁ, এরকম ভাবে আমরা অনেক কিছু দেখতে পারি। আর হইতে পারে সার্ভারের হইতে পারে। হ্যাঁ, যে আমার সার্ভার 2টা সার্ভার নেই, ঠিক আছে, প্রাইমারি সার্ভার এবং সেকেন্ডারি সার্ভার, বা রিডান্ডেন্ট কোনো ব্যাকআপ সার্ভার নাই। সেখানে ক্ষেত্রেও আমাদের এরকম হতে পারে যে সেই জিনিসগুলো আমার অ্যাভেলেবিলিটি আছে কিনা, বা কোন কোন জায়গাগুলো আমার অ্যাভেলেবিলিটি করে আসবে, সেই জায়গাগুলোতে আমার খেয়াল রাখতে হবে। এবং মানুষের ক্ষেত্রেও আমার অ্যাভেলেবিলিটির ওই যে এসওটি যখন আমরা করি, তখন সেখানে আমাদের প্রয়োজন হয় যে আচ্ছা, ইম্প্যাক্ট অফ কনফিডেন্সিয়ালিটি। কনফিডেন্সিয়ালিটি মানে আমার যে প্রাইভেসি গুলো আছে, সেই প্রাইভেসি গুলা ইনভেশন হইতে পারে, ঠিক আছে, মানে অ্যাটাক হয়ে যেতে পারে, যে আমার প্রাইভেসি যেগুলো সেগুলো হতে পারে, সে লিক অফ কনফিডেন্সিয়ালিটি ইনফরমেশন, সেই ইনফরমেশন গুলো বের হয়ে যেতে পারে। আর ইন্টিগ্রিটির ক্ষেত্রে যদি আমার ইম্প্যাক্ট হয়, সেটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল চেঞ্জ হয়ে যেতে পারে, ডেলিভারেবল চেঞ্জ হতে পারে, ইনকারেক্ট রেজাল্ট হতে পারে, ইনকমপ্লিট রেজাল্ট হতে পারে, ডাটা লস হয়ে যেতে পারে। সো ইন্টিগ্রিটি হলে ডাটা লস তো হবেই, মাঝখান থেকে কেউ ডাটা নিয়ে গেল, অথবা যে ডাটা আমি চাচ্ছিলাম সে ডাটা সেখানে সেই পরিমাণ পৌঁছে নাই। সো ইন্টিগ্রিটি এখানে ইস্যুটা থাকবে। সো এখানে আমি ভার্নাবিলিটি, থ্রেট এবং ইম্প্যাক্টের তিনটারই কম্বিনেশন করা হয়েছে। এটা আমাদের আসলে অডিটের ক্ষেত্রে প্রচুর পরিমাণে এটা লাগে, যে ভার্নাবিলিটি আসলে কিভাবে আসছে, থ্রেট কি আসছে, এবং হলো ইম্প্যাক্ট কি আসছে, তাদের ইম্প্যাক্ট কি হবে, সেটা আমাদের আসে। সো যে কোনো আমরা যেতে পারে কমপ্লিকেটেড ইউজার ইন্টারফেস, সো ডাটা ইনপুট ইরোর আসতে পারে, এবং ডাটা করাপ্টেড হয়ে যেতে পারে। যখন হচ্ছে ইম্প্যাক্ট হবে, ডাটা করাপ্ট হয়ে যাবে। এরকম আমি একটা দুইটা বলতেছি, ট্রান্সফার পাসওয়ার্ড ইনক্লিয়ার যদি আমাদের হয়, সেটা হ্যাকার হইতে পারে, এবং ইনফরমেশন হচ্ছে থেফট হয়ে যেতে পারে। হ্যাকাররা যদি করে, তাহলে আমার ইনফরমেশন এরকম চলে যেতে পারে। এবং নো ডকুমেন্টেশন ম্যানেজমেন্ট প্রসেস, তো ডাটা করাপশন হইতে পারে, লস অফ ইনফরমেশন অ্যাভেলেবিলিটি এন্ড ইন্টিগ্রিটি হইতে পারে। এভাবে আমাদের আসতে পারে। সো ইনফরমেশন সিকিউরিটি রিস্ক আসবে যদি এই তিনটার যখনই আমার কম্বিনেশন হচ্ছে, তখন আমার সিকিউরিটি রিস্ক গুলো চলে আসছে। তো রিস্ক হচ্ছে আমার থাকবে হচ্ছে প্রবাবিলিটি ইনটু হলো ইম্প্যাক্ট, এটাই হলো আমাদের রিস্ক।
রিক্সের আরো ডিটেলস আলোচনা হবে পরবর্তীতে, এখনো জাস্ট এখানে আমি একটু ছোট করে নিয়ে আসার চেষ্টা, যেহেতু আজকে প্রাথমিক সেজন্য। রিলেশনশিপ বিটুইন ইনফরমেশন সিকিউরিটি অ্যাসপেক্টস, যদি এখানে আমাদের দেওয়া আছে যে আমরা কন্ট্রোল, ভার্নাবিলিটি, থ্রেটস এবং অ্যাসেট, আমাদের যত মানে ইনফরমেশন সিকিউরিটিকে আমরা যখনই এটাকে রিলেশনশিপ করতে চাই, এর সাথে যদি কম্বিনেশন করতে চাই, সো আমাকে অ্যাসেটটাকে কম্বিনেশন করে যখন আমরা অডিট করতে যাই, তখন আমরা কিন্তু এই অডিটের প্রসেসটাকে আমরা যখন দেখতে চাই, তখন আমরা বলি যে তাদের মানে রিক্স ইয়াটা চাই, অ্যাসেট রেজিস্টারটা চাই। অ্যাসেট রেজিস্টার চাইলে অ্যাসেটের অনারশিপ করা আছে কিনা, অ্যাসেটের কাস্টোডিয়ান করা আছে কিনা, তখন এইটার মাধ্যম দিয়ে আমরা আসলে দেখি যে তাদের লোফলগুলা কোথায় আছে, মানে গ্যাপগুলা কোথায় কোথায় আছে। তো এই জিনিসগুলা করা আছে কিনা এগুলার অনেক সময় আমরা অনেক জায়গায় এমনও দেখি যে তাদের কোনো আসলে অ্যাসেট রেজিস্টারই নাই, কি কিনছে, কোথায় কিনছে, কিভাবে কিনছে, কোনো কিছুই নাই। তো ওই প্রসেসগুলো আসলে আমরা পরবর্তীতে দেখব। তো এখানে আবার যদি দেওয়া আছে যদি আমার কন্ট্রোল রিডিউস থাকে, কন্ট্রোল খুবই রিডিউস হয়, তাহলে আমাদের রিস্কে চলে যায়। আর ক্যান হ্যাভ দা, যদি ওটা সামান্য কন্ট্রোল স্টাবলিশ আছে কিন্তু তাতেও যদি কিছু ইয়ে থাকে, সেটা ভার্নাবিলিটি যায়, এবং সামান্য কিছু রিডিউস করলেও সেটাকে ভার্নাবিলিটি যায়। কিন্তু রুল এভাবে একটা ইয়ে দেওয়া আছে, সম্পর্ক দেওয়া আছে। সো আমার দেখা যাচ্ছে ক্লাসিফিকেশন অফ সিকিউরিটি কন্ট্রোলস। সিকিউরিটি কন্ট্রোলকে আমরা চারটা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে টেকনিক্যাল কন্ট্রোল, লিগ্যাল কন্ট্রোল, অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল অ্যান্ড হলো ম্যানেজারিয়াল কন্ট্রোল। সো কন্ট্রোল আমরা আমরা আগেই বলছি যে কন্ট্রোল তো মানে অর্গানাইজেশনের কন্ট্রোলটা হচ্ছে আসলে খুবই ইম্পর্টেন্স, যেখানে আমরা কন্ট্রোলগুলো আমরা বলতেছি পলিসি, প্রসিডিউর, গাইডলাইন বলে, যা কিছু বলে, এগুলো সবগুলো হচ্ছে আসলে কন্ট্রোলের ভিতরেই এস্টাবলিশ করা আছে। সো কন্ট্রোল কনসোলস রিলেটেড টু ইউজ দ্য টেকনিক্যাল মেজার্স, যেটা টেকনিক্যালি যদি আমরা করি তাহলে আমাদের হলো কন্ট্রোল টেকনোলজির সাথে যেগুলো আছে, যেমন ফায়ারওয়াল, অ্যালার্ম সিস্টেম, সার্ভিলেন্স ক্যামেরাজ, এইগুলোর সাথে যেটা আছে সেটা হচ্ছে টেকনিক্যাল কন্ট্রোলে থাকে। লিগেল কন্ট্রোলের ভিতরে আমরা যদি দেখি তাহলে কন্ট্রোল হলো controls related to application of the একটা রেগুলেটরি থাকতে পারে, রিকোয়ারমেন্টস থাকবে, কন্ট্রাকচুয়াল থাকতে পারে, অব্লিগেশন থাকবে, ঠিক আছে? এগুলা যেগুলো আছে সেগুলো হচ্ছে লিগেল কন্ট্রোল গুলোর মধ্যে থাকে। অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল আছে। সো অ্যাডমিনিস্ট্রেটিভ যেমন হলো জব রোটেশন, হ্যাঁ, ব্যাংকগুলোতে ব্যবহার করা হয় জব রোটেশন, অনেক ভালো কোম্পানিগুলোতে জব রোটেশন ব্যবহার করা হয়, মানে একই সিটে একই জায়গাতে 2 বছর অথবা 3 বছর এরকম করে একটা ম্যান্ডেটরি একটা পলিসি করা থাকে, পরে সে ওই জায়গাতে আর থাকে না, ওই সিটে থাকে না, আরেক সিটে জব রোটেশন করা হয়। কারণ হলো যাতে ওখানে কোনো ফ্রড হচ্ছে কিনা বা কোনো কিছু হচ্ছে কিনা, এবং ওখান থেকে যদি জব রোটেশন আরেক জায়গায় যাওয়া যায় তাহলে তা সে অন্য কোনো কারোর সাথে কম্প্রোমাইজ হয়েছে কিনা সেটা আমাদের চেক করার জন্য ব্যবহার করা হয়। জব ডিসক্রিপশন দেওয়া আমরা দেখেছি, অ্যাপ্রুভাল প্রসেস দেওয়া আমরা দেখতে পারি। সো এগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল হিসেবে। আবার সেগ্রিগেশন অফ ডিউটিস তো একটা আমি বললামই। আর ম্যানেজারিয়াল কন্ট্রোল এটা আমাদের দেওয়া আছে, সেটা হচ্ছে আমরা ট্রেনিং এর মাধ্যমে, কোচিং এর মাধ্যমে, ঠিক আছে, এগুলা ম্যানেজমেন্ট রিভিউর মাধ্যমে, অডিট করার মাধ্যম দিয়ে এটাকে ম্যানেজার অডিট, ইন্টারনাল অডিট যে আছে অনেকগুলো কোম্পানিতে, সেগুলোর মাধ্যম দিয়ে কিন্তু ম্যানেজার কন্ট্রোলটা ব্যবহার করা হয়। এবার আমরা আসি আইএসএমএস এর ডেফিনেশন। সো আইএসএমএসটা আমরা আসলাম ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজমেন্ট সিস্টেম। এটা হলো 27001 এর আসলে আইএসওর আমরা পড়তেছি এখন। যে আইএসএমএস যদি আমরা দেখি সেটা এখানে আমাদের পলিসি থাকছে, প্রসিডিউর থাকে, গাইডলাইন থাকে এবং অ্যাসোসিয়েটেড উইথ রিসোর্স অ্যাক্টিভিটিস অ্যান্ড কালেক্টিভলি ম্যানেজ বাই দ্য অর্গানাইজেশন। সো এই আইএসওর যদি আমরা করি তাহলে আইএসওর জন্য আমাদের যে আইএসওর যে স্ট্যান্ডার্ড অথবা ফ্রেমওয়ার্ক আছে, সেই ফ্রেমওয়ার্কের ভিতরে সেখানে অলরেডি লেখা আছে যে আমাদের এটা ইস্টাবলিশিং হইতে হবে, ইমপ্লিমেন্টিং হইতে হবে, অপারেটিং হইতে হবে, মনিটরিং হইতে হবে, রিভিউ হইতে হবে এবং মেইনটেনিং হতে হবে, ইমপ্রুভিং হইতে হবে। এটা আমরা যখন আইএসওর ফ্রেমওয়ার্কটা পড়বো, ফ্রেমওয়ার্কে যখন আমরা কাজ করব তখন এটা আরো সুন্দর করে বলা আছে। এবং এটা আমাদের যে টপ ম্যানেজমেন্টেরই আসলে এটাকে লিডারশিপ নিতে হয়, যে লিডারশিপ নিয়ে আমাদের কিন্তু আইএসওটাকে এস্টাবলিশ করতে হয়। এবং অ্যান অর্গানাইজেশন ইনফরমেশন সিকিউরিটি অ্যাচিভ দ্য বিজনেস অবজেক্টিভ, যখন আমরা এই এস্টাবলিশিং হবে, ইমপ্লিমেন্টিং হবে, অপারেটিং হবে, মনিটরিং, রিভিউ, মেইনটেনিং অ্যান্ড অ্যাপ্রুভিং হবে, ইমপ্রুভিং হবে,
তো ইমপ্রুভ মানে কন্টিনিউয়াল ইমপ্রুভিং যখন আসবে, তখনই আসলে আমার ইনফরমেশন সিকিউরিটিটা যে অ্যাচিভ হবে, যে আমাদের যে বিজনেস অবজেক্টিভ থাকবে সেই বিজনেস অবজেক্টিভের সাথে আমাদের অ্যাচিভমেন্ট করা সম্ভব হবে, এবং বিজনেস অবজেক্টিভের সাথে অ্যালাইনমেন্ট করেই এই কাজগুলো আমাদের করা হয়। এবার আমরা যদি পরেরটায় দেখি, যে আমরা উপরে অনেকগুলা জিনিস করে আসলাম, যেমন আইএসএমএস এর আমরা একটা জিনিস দেখে আসছি। আমরা এগুলা যেমন দেখে আসছি যে পলিসি, প্রসিডিউর, গাইডলাইনস এন্ড এগুলা যে আমরা দেখে আসলাম, এটা পরবর্তীতে আমরা যদি দেখি তাহলে পলিসিটা আমার কোথায় থাকে সেটা আমরা দেখি। পলিসিটা আসলে কোনো অর্গানাইজেশন একদম টপে, প্রথম দিকে একদম হাই লেভেল কোনো কিছু, মানে একদম হাই লেভেল যেটা থাকে সেটাকে আমরা পলিসি বলি, অর্গানাইজেশনের পলিসি হিসেবে থাকে। পলিসিটাকে তার সাথে অ্যালাইনমেন্ট করে প্রসিডিউর বার করা হয়, তারপরে তার সাথে আমাদের গাইডলাইন করা হয়, নিচের দিকে গাইডলাইন এভাবে করা হয়। সো পলিসি, স্কোপ অ্যাসেসমেন্ট এবং রিস্ক অ্যাসেসমেন্ট, স্টেটমেন্ট অফ অ্যাপ্লিকেবল, অর্থাৎ এখানে এটা আমরা যে লিখছি এটা হলো আমাদের আইএসএমএস এর অনুসারে। আইএসএম এর যে প্রথমে যে ম্যানুয়াল থাকবে, ম্যানুয়ালের সাথে আমার পলিসি হবে, তারপরে তার সাথে আমার হলো স্কোপটাকে ডিফাইন করব ওই অর্গানাইজেশনের জন্য। এখন স্কোপটাকে ডিফাইন করা, স্কোপ মানে কোনো অর্গানাইজেশনের বাউন্ডারি করা, ঠিক আছে, ওর লোকেশন কোথায়, ওর হচ্ছে বিজনেসের সাইজ কতটুকু, এইরকম ভাবে আমরা স্কোপটাকে ডিফাইন করা হয় অ্যাজ পার আইএসএমএস পলিসি অনুসারে। তারপরে তার সাথে রিস্ক অ্যাসেসমেন্ট করা হয়। রিস্ক অ্যাসেসমেন্ট পুরো এরকম স্টেপ আছে রিস্ক অ্যাসেসমেন্টের, আমরা পড়বো। এবং স্টেটমেন্ট অফ অ্যাপ্লিকেবিলিটি, এটা আমারও পড়বো আমরা যখন আমাদের যে কন্ট্রোলগুলো আছে, 93 কন্ট্রোল আছে, সেই 93 যখন আমরা এটাকে ওই অর্গানাইজেশনের জন্য আসলে কয়টা কন্ট্রোল প্রয়োজন হয়, তখন স্টেটমেন্ট অফ অ্যাপ্লিকেবিলিটি দিয়ে আমরা ওটাকে ফিক্সড করবো যে আসলে এই এতটা কন্ট্রোলগুলা ওই অর্গানাইজেশনের জন্য সেট হবে। আমার 93 কন্ট্রোলই ব্যবহার হবে এমন কোনো কথা নেই, ওখানে আমার 30টা হইতে পারে, 40টা হইতে পারে, বাকিগুলো আমার আসলে অ্যাপ্লিকেবল না, এরকম ভাবে আমরা ওগুলা ফিক্সড করব। আর তার সাথে আমরা প্রসিডিউর গুলা লিখবো, পলিসির সাথে আমরা প্রসিডিউর গুলা করব। সেটাগুলো হচ্ছে কে, হোয়াট, হোয়েন, এই যেখানে দেওয়া আছে, WH যেটা আছে, 4H যেটা দেওয়া আছে, মানে প্রসিডিউর মানে কে করবে, কি করবে, কখন করবে এবং কোথায় করবে, এই জিনিসগুলো আমাকে ডিফাইন করতে হয় প্রসিডিউর যখন আমরা কাজ করব। এবং যখন আমরা পরবর্তী ওয়ার্ক ইনস্ট্রাকশন বা চেকলিস্ট ফর্ম এগুলো আমরা বানাবো, তখন আমরা হচ্ছে কিভাবে এটা হবে, মানে ডিসক্রাইব দ্য হাউ টাস্ক এন্ড স্পেসিফিক অ্যাক্টিভিটিস আর ডান। আর রেকর্ডগুলো তো আমরা জানি যে রেকর্ড হচ্ছে, যেমন আমি উদাহরণ দিলাম যে রেকর্ড কেমন হইতে পারে, যেমন একটা ছেলে একটা গেট পাস, তার হলো সে নিজে সাইন করলো, তারপর চেক করাইলো তার সুপারভাইজার দিয়ে, তারপরে তার আরো এইচওডি দিয়ে তার সেটাকে অ্যাপ্রুভাল করে সেটা নিয়ে চলে গেল। এই যে কাগজটা পাস করানোর পর যে সাইন এবং তাতে অল ইনফরমেশন যেটা থাকলো, সেটা হচ্ছে আমাদের এক একটা রেকর্ড। তো রেকর্ড বলি আমরা অনেক সময়, অডিটের ভাষায় এটাকে রেকর্ড অ্যান্ড এভিডেন্স হিসাবে নেই, যা আমরা বলি যে ঠিক আছে এই স্যাম্পলিং বেসিসে এগুলো আছে কিনা, বা এগুলো আসলে ঠিকমতো প্র্যাকটিস হচ্ছে কি হচ্ছে না, এগুলো আমরা দেখি রিকোয়ারমেন্ট অনুসারে, সেগুলো আমরা কমপ্লায়েন্সের সাথে দেখি। সো আইএসএমএস এর এখন আমরা দেখি ডেফিনেশনটা এখানে দেওয়া আছে, অর্গানাইজেশনকে আইএসএমএস এর ডেফিনেশনটা কি হয়ে গেছে, to an organization the implementation of ISMS will provide the continual learning and improve the culture of considering information security in all procedure, policy and activities. সো আইএসএমএস আমাদের অর্গানাইজেশনের যত পলিসি প্রসিডিউর আছে এবং ইনফরমেশন সিকিউরিটি আছে সেটার সাথে অর্গানাইজেশন কালচার অনুসারে সেটাকে ইমপ্লিমেন্টেশন করা হয়, এবং এটার সাথে আমার কন্টিনিউয়াল লার্নিংও থাকবে। এবার আইএসএমএস এর আমরা দেখি বেনিফিটটা কি আসে। বেনিফিটটা হচ্ছে, আইএসএমএস বেনিফিট হচ্ছে রিডিউস রিস্ক এন্ড ইনশিওর দ্য বিজনেস continuity by the minimizing the exposure to information security risks। তাহলে প্রথম কাজ হচ্ছে যে আমার রিস্ক যে থাকবে, অর্গানাইজেশনের যে রিস্ক থাকছে সেই রিস্কটাকে সে আমার কি করবে, রিডিউস করবে, এবং সেটা কি করবে, ইনশিওর বিজনেস কন্টিনিউটি। বিজনেস কন্টিনিউটি মানে আমরা অনেক সময় বিজনেস কন্টিনিউটি মানে এটা এখন অনেক অলরেডি বিভিন্ন রেগুলেটরি থেকে অলরেডি এটা BCM হিসাবে ব্যবহার করছে, বিজনেস কন্টিনিউটি ম্যানেজমেন্ট, বা এটা হিসেবে পাস করার চেষ্টা করা হচ্ছে অলরেডি, এটা অনেক জায়গায় এটা নিয়ে কথা বলা হচ্ছে। সো বিজনেসটাকে ইনশিওর করতে হবে বিজনেস কন্টিনিউটি,
কিভাবে আমরা করব সেটাকে প্ল্যান করা হয়। যদি রিস্ক কমে যায়, সেই কন্টিনিউটিটা অবশ্যই বাড়বে। এবং ম্যাক্সিমাইজ করা হয় ম্যাক্সিমাইজিং দ্য এক্সপোজার টু ইনফরমেশন সিকিউরিটি রিস্ক। তো যে সিকিউরিটি রিস্কগুলো থাকে সেইগুলোকেও আমার হচ্ছে ম্যাক্সিমাইজ করতে, এক্সপোজারটাকে ম্যাক্সিমাইজ করে আমাদের সিকিউরিটি রিস্কটাকে করা হচ্ছে। এবং পরে দেখা যাচ্ছে প্রোটেক্ট ভ্যালুয়েবল অ্যাসেটস অ্যান্ড সেনসিটিভ ইনফরমেশন। আমার যত সেনসিটিভ ইনফরমেশন আছে, আমরা যখন অডিট করি, অডিটের সময় আমাদের দেখা যাচ্ছে যে যত আমরা অ্যাসেট নিই, সেই অ্যাসেটগুলোর আমার যে অ্যাসেট লিস্টের ভিতরে যেগুলো থাকে, কোনগুলো আমার সেনসিটিভ ইনফরমেশন বা সেনসিটিভ অ্যাসেট আছে, সেই যেগুলোকে আমার ঠিকমতো প্রোটেক্ট করছে কিনা, এক্সট্রা প্রোটেকশনে দেওয়া আছে কিনা, বা এক্সট্রা কোনো টিম দেওয়া আছে কিনা, সেটা আমরা দেখি। যেমন আমি আজকে একটা জায়গায় একটা অডিটে গেছিলাম, সেখানে যা দেখছি যে তাদের ডেটা সেন্টার আছে, কিন্তু ডেটা সেন্টার যে নক থেকে তারা ডেটা সেন্টারকে তারা হচ্ছে কি বলে দেখে। তো কিন্তু আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম যে তোমাদের কোনো রোস্টারিং কোনো ডিউটি আছে কিনা, তারা বলতেছে যে তারা শুধু অফিস টাইম পর্যন্ত দেখে, অফিস টাইমের মধ্যে থাকে, তাদের কোনো আর অন্য মানে 24 ঘন্টার পর্যন্ত কেউ নাই। সো যে রাত 12টার সময় কোনো সময় যদি ওই ডাটা সেন্টার আগুন ধরে যায় অথবা পরবর্তী যেটা হয়, তাহলে কিন্তু আসলে ওই ডাটা সেন্টারকে প্রোটেকশন করা ইজ ডিফিকাল্ট। হলো ওই ডাটা সেন্টারের ভিতরে যেমন ইমার্জেন্সি কল থাকা দরকার, হ্যাঁ, এক্সকেলেশন ম্যাট্রিক্স গুলা থাকা দরকার, যদি এমন ধরে কাকে প্রথমে ফোন দিবে, দ্বিতীয়বার কাকে ফোন দিবে, এগুলো হচ্ছে ওয়ালের সাথে লাগানো থাকে এবং ওপেন থাকে, এগুলা যাতে কোনো সিকিউরিটি গার্ডও যদি দেখে যাতে সরাসরি ফোন দিতে পারে। এগুলা জিনিসগুলো অনেক সময় আমরা, মানে এগুলা সিম্পল বললাম, এগুলো অনেক জিনিস আমাদেরকে চেক করতে হয়, দেখতে হয় যে আসলে এগুলা ঠিকঠাক আছে কিনা। উইথ আরো ডিটেলস তো আছেই, যে তাদের ডাটা সেন্টার হেলথ চেক করা, আদার্স পাওয়ার চেক করা, অন্যান্য জিনিস আছে, পাওয়ার ক্যালকুলেশন করা, জেনারেটর আছে কিনা, অন্যান্য জিনিসগুলো তার আছে। সো অফার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ হইতে পারে, এনহ্যান্স দ্য রিপুটেশন অ্যান্ড গিভ দ্য কনফিডেন্স অফ কাস্টমার। সো এটা তো হবেই, যদি আমার রিস্ক কমে যায়, সেনসিটিভ ইনফরমেশনগুলো আমি যদি প্রোটেকশন করতে পারি, তাহলে এবং প্রসেস পলিসিগুলো যদি ঠিকমতো প্র্যাকটিস হয় এবং সেই সাথে প্রসিডিউরগুলো সবাই যদি থাকে, তাহলে আমার অবশ্যই কাস্টমারের যে কনফিডেন্স আমার উপর থাকবে, সেটা অবশ্যই বাড়বে। তার প্রোটেক্ট দ্য কনফিডেন্সিয়ালিটি, অ্যাভেলেবিলিটি এবং ইন্টিগ্রিটি অফ ইনফরমেশন, এবং অবশ্যই এটা তো হবেই, যেহেতু আমার ইনফরমেশন সিকিউরিটির হলো টার্ড। সো ইনফরমেশন সিকিউরিটি টার্ড অবশ্যই প্রোটেক্ট হবে যদি আমি আইএসএমএসটা এস্টাবলিশ করতে পারি। এখানে আমি আরো কিছু দেখছি, ম্যানেজমেন্টের কিছু কনসার্ন থাকে, সেগুলো হচ্ছে ইনফরমেশন সিকিউরিটি যদি হয়, সেটা হচ্ছে যেমন মার্কেট রিপুটেশন বাড়বে, বিজনেস কন্টিনিউটি বাড়ে, ডিজাস্টার রিকভারি সেগুলোর থেকে আমাদের ভালো হয়, বিজনেস লস যদি থাকে সেটা আমাদের প্রোটেকশন হয়। এগুলো ম্যানেজমেন্ট কনসার্ন থাকে যে আইএসএমএস এস্টাবলিশ করার আগে এই কনসার্নগুলোর উপর ভিত্তি করে তারা নেয়। এছাড়া সিকিউরিটি মেজারের ক্ষেত্রে আছে টেকনিক্যাল প্রসিডিউর, ফিজিক্যাল, লজিক্যাল, পার্সোনাল ম্যানেজমেন্ট, এগুলো বিভিন্ন আছে। এবার আমরা আসল জায়গায় আসি। আইএসএমএস এর হলো 27001, সেই 27001-এ আমরা দেখি, এখানে আমাদের মেন স্টাডিতে আমরা চলে আসছি। এতক্ষণ তো আমরা জাস্ট একটু ব্রিফে থাকলাম, তারপরে মেন স্টাডিজের জায়গাতে আসছি। সেটা স্ট্যান্ডার্ডে আমরা যদি দেখি, তা আইএসএমএস এর হলো আসলে ক্লজ আছে হলো 4 থেকে 10, এবং 1 থেকে 3 পর্যন্ত আছে, আরো আদার্স অন্যান্য জিনিস আছে। এগুলো আমরা যখন একদম স্ট্যান্ডার্ড পড়াশোনা করব, স্ট্যান্ডার্ডটা ধরে আমাদের একবার পড়তে হবে, মিনিমাম 2-3 দিন লাগবে, 2 দিন লাগবে আমাদের স্ট্যান্ডার্ডটা শেষ করে, 2 দিন অথবা 3 দিনও লাগতে পারে, এটা ডিপেন্ডস করবে। তো স্ট্যান্ডার্ডটা একদম ভালো করে বুঝতে হবে। সেই স্ট্যান্ডার্ডের ফার্স্ট থেকে 1 থেকে 0 থেকে 3 পর্যন্ত আছে, এবং তারপরে হলো 4 থেকে 10, এটা হচ্ছে ক্লজেস আছে, আর এখানে অ্যানেক্সার আছে। তো এই ক্লজ গুলাকেই আমরা বলতেছি রিকোয়ারমেন্ট। হ্যাঁ, রিকোয়ারমেন্ট আমাদের আছে, এরা রিকোয়ারমেন্ট এর সবার কাছে পরিচিত, যারা আমরা আছি ম্যাক্সিমাম ক্ষেত্রে পরিচিত, যারা সফটওয়্যার ডেভেলপ করেন তারা বলেন যে রিকোয়ারমেন্ট আমার কালেকশন করতে হবে। এখানেও আমাদের রিকোয়ারমেন্ট কালেকশন করতে হবে। রিকোয়ারমেন্ট কালেকশন মানে যে যারা এই আইএসএমএসটা নিবে, যে ক্লায়েন্ট বা যে কাস্টমার নিচ্ছেন, তারা আমাদেরকে রিকোয়ারমেন্ট দিবে যে আমার এই জিনিসগুলা প্রয়োজন। সো রিকোয়ারমেন্ট গুলা যখন আমি লিখবো আইএসএমএস এ, তখন অবশ্যই সেখানে শ্যাল দিয়ে, মানে এটা একদম ম্যান্ডাটরি, ওটাকে ডিফাইন করতে হবে, রিকোয়ারমেন্ট ম্যান্ডাটরি। হ্যাঁ, আইএসএমএস এর 4 থেকে 10 পর্যন্ত যে রিকোয়ারমেন্ট থাকে সেটা হচ্ছে ম্যান্ডাটরি। এগুলা প্রত্যেকটাই আমাদেরকে আমার অর্গানাইজেশনের সাথে, অর্গানাইজেশনের কালচার, অর্গানাইজেশনের প্র্যাকটিস, অর্গানাইজেশনের স্ট্যান্ডার্ড দেখে
মানে যা আছে বর্তমান যে প্র্যাকটিস আছে সেই অনুসারে আমাকে ফিট করতে হবে এই রিকোয়ারমেন্টগুলো। আর অ্যানেক্স যে এ থাকতেছে, যেটা 93 কন্ট্রোল থাকতেছে, এই কন্ট্রোলটাকে আমার হলো 4টা গ্রুপে ভাগ করা আছে। সো এই 4টা গ্রুপে যে ভাগ করা আছে, যে কন্ট্রোলগুলো আছে 93, এখানে আমার আসলে আমার সবগুলা প্রয়োজন নাও হতে পারে অর্গানাইজেশনের প্র্যাকটিস অনুসারে অথবা অর্গানাইজেশন, যেমন এক একটা অর্গানাইজেশনের এক এক ধরনের বিজনেস প্র্যাকটিস আছে, সেই অনুসারে নাও প্রয়োজন হতে পারে। যেটা যেটা আমার দরকার সেটা সেটা আমার প্রয়োজন হতে পারে, মানে নিতে হবে। আচ্ছা, এবার আসি হলো আইএসএমএস এর আইএসও 27001। এটা ওই আমরা আগে ওখানে পড়ে আসছি, যে এখানে বলা আছে যে জাস্ট একটু প্রথম দিকের যে ডেফিনেশনটা সেটা লেখা আছে, a set of normative requirements for the establishment and implementation, operation, monitoring, review। এটা আমি আগে বলে আসছি যে এটা হলো আসলে টপ ম্যানেজমেন্টের কে করতে হয়, একটা এস্টাবলিশমেন্ট, ইমপ্লিমেন্টেশন, অপারেশন, মনিটরিং এন্ড রিভিউ। এটা তাদের অ্যাকাউন্টেবিলিটি, তাদের দায়িত্ব। যখন আইএসএমএসটা এস্টাবলিশ হবে, এসএমএসটাকে আমাদের সেট আপ করতে হবে। এ সেট আপ রিকোয়ারমেন্ট ফর সিলেক্টিং সিকিউরিটি কন্ট্রোলস tailored to needs of such organization based on the industry best practice। এখানে একটা কথা আছে, কন্ট্রোল সিকিউরিটি কন্ট্রোল টেইলর্ড। টেইলর্ড কথার অর্থ হচ্ছে, আমরা একটু ডিটেলস বলি। টেইলর হচ্ছে যারা টেইলর, দর্জি আছে, এই দর্জির মতো। যেমন দর্জির কাজ কি? দর্জির কাজ হচ্ছে যে আপনাকে যদি আমরা দর্জিকে যদি একটা কাপড় দেই, সেই কাপড়টা কি করে, আমার যদি আমি বলি যে আমাকে ফুল হাতা শার্ট বানায় দেন, তাহলে ফুল হাতা শার্ট বানায় দেন। আমাকে যদি হাফ হাতা শার্ট বানায় দেন, হাফ হাতা। যদি বলি পাঞ্জাবি বানায় দেন, তাহলে পাঞ্জাবি বানায় দেন। অর্থাৎ আমি একটা পিস কাপড় দিয়েছি, কাপড়টাকে সে আমার শরীরের সাথে ফিট করে একটা বানাইছে। সো এই কথাটার অর্থ হচ্ছে যে এ সেট অফ রিকোয়ারমেন্টস ফর সিলেক্টিং সিকিউরিটি কন্ট্রোলস, আমার যা সিকিউরিটি কন্ট্রোলগুলো থাকবে টেইলর্ড করতে হবে নিডস অফ দিস ইস অর্গানাইজেশন। অর্থাৎ আমি আমার যে সিকিউরিটি কন্ট্রোলগুলো আছে, সেই সিকিউরিটি কন্ট্রোলগুলো প্রত্যেকটা অর্গানাইজেশনের প্রয়োজন অনুসারে আমাকে টেইলর্ড করতে হবে, তার সঙ্গে সেট করতে হবে। কি হবে? আমি তখন দর্জি হিসাবে কাজ করব। বুঝাইতে পারছি? আমাকে দিছে, কন্ট্রোলগুলো দিছে, এই কন্ট্রোলগুলো ওর সাথে আমি তার সাথে ওইভাবে আমি সেট করতে হবে। মানে বেসড অন দা ইন্ডাস্ট্রি বেস্ট প্র্যাকটিস। ইন্ডাস্ট্রিতে যে বেস্ট প্র্যাকটিস আছে সেই অনুসারে আমাকে কাজ করতে হবে। সো এবার আসি আমি হচ্ছে ইন্টারন্যাশনালি রিকগনাইজড প্রসেস ডিফাইন দ্য স্ট্রাকচার অ্যান্ড টু ম্যানেজ দ্য ইনফরমেশন সিকিউরিটি। তো এটা আমাদের হলো আইএসওর একটা ইয়েছে, ইন্টারন্যাশনালি রিকগনাইজড যেগুলো প্রসেস আছে সেই প্রসেসগুলো আমার কিন্তু আমার ইনফরমেশন সিকিউরিটির সাথে সেগুলো আমাকে স্ট্রাকচার করতে এবং ডিফাইন করতে হবে। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড দ্যাট ফিটস অল types of organization and regardless their size, sector and which they are operate, যেমন কমার্শিয়াল এন্টারপ্রাইজ, গভর্নমেন্ট এজেন্সিজ, নন প্রফিট অর্গানাইজেশন। এখানে আমাদের করতে হবে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুসারে ফিট করতে হবে অল টাইপস অফ অর্গানাইজেশনে যেটা আছে সেটা। পরে এই জিনিসটাই আইএসও তে আমরা পাবো, আইএসওর ক্লজে আমরা 0.1 এটাতে আমরা পাবো। সো এখানে আমি আর ইয়ে করলাম না, ওটা আমরা যখন ইয়েতে যাবো স্ট্যান্ডার্ডে পড়বো তখন পাবো। এখন আমার হলো, আমরা পড়তেছি লিড অডিটরের একটা পার্ট হচ্ছে, সে লিড অডিটর পড়তেছি, সেটা হচ্ছে 27001 আইএসও। সো আইএসও লিড অডিটকে যদি আমি লিড অডিটরকে যদি আমি ইমপ্লিমেন্ট করতে চাই, অর্থাৎ আগে তো আমাকে ইমপ্লিমেন্ট করতে হবে, একটা আইএসও ইমপ্লিমেন্ট করতে হবে। সেই ইমপ্লিমেন্ট করার জন্য, অর্থাৎ 27001কে ইমপ্লিমেন্ট করার জন্য যে গাইডলাইনটা দেওয়া থাকে কিভাবে করব, সেটা হচ্ছে 27002। এটা দিয়ে এটাতে লেখা আছে যে আসলে আমার এখানে কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট কি, এখানে আমার লিডারশিপ কি, এই প্রত্যেকটা জিনিসের যে ভোকাবুলারি এবং ওটার ব্যাখ্যাটা, মোট কথা ব্যাখ্যাটা এখানে লেখা আছে 27002 এতে লেখা আছে। এটা হচ্ছে যে দি স্ট্যান্ডার্ড provides a list of generic information security control and their implementation guidelines। অর্থাৎ আমি আইএসও 27001 এটাকে যদি আমি এস্টাবলিশ করতে চাই, সো এটার ইমপ্লিমেন্টেশন গাইডলাইন হলো 27002। এটুকু আমার মনে রাখতে হবে যে অর্থাৎ গাইডলাইনটা এটা, এই গাইডলাইন দেখে আমাকে ওটাকে এস্টাবলিশ করতে হবে। এবং এখানে লেখা থাকে শুড, অর্থাৎ এই 27002 দ্বারা আমরা কোনো সার্টিফিকেট পাবো না, ইন্টারন্যাশনালি কোনো সার্টিফিকেট নাই, বা 27001 এর সার্টিফিকেট ইন্টারন্যাশনালি রিকগনাইজড। আচ্ছা, সো 27002 এর আমি বলে দিছে, আগে বললাম যে সেটা একটা গাইডলাইন, সেটা ইমপ্লিমেন্টেশন গাইডলাইন ফর ইনফরমেশন সিকিউরিটি কন্ট্রোলের জন্য।
এবং এটা হচ্ছে it provides a list of information security controls প্র্যাকটিস করা হয়, যেটা সিকিউরিটি আছে এগুলা দেওয়া আছে। এখানে ক্লজ দেওয়া আছে হলো 5 থেকে 8, এগুলা এগুলা এখানে লেখা আছে। এটাও আমরা দেখবো, আসলে এই গাইডলাইনটাও আমাদের দেখতে হবে যখন আমরা পড়বো। ওকে, এবার আসি হলো 27002 এর হলো কিছু আমরা যদি এস্টাবলিশ করি তার অ্যাডভান্টেজ আমাদের কিছু আসবে। সেই অ্যাডভান্টেজ গুলো আমাদের হচ্ছে আমাদের অবশ্যই ইমপ্রুভমেন্ট হবে, সিকিউরিটির ইমপ্রুভমেন্ট হবে অর্গানাইজেশনের, এবং আমাদের কোম্পানির গভর্নেন্সটা বেড়ে যাবে, গুড গভর্নেন্স আসবে। সো গভর্নেন্স নিয়ে বর্তমানে বহুত অনেক কিছু লেখালেখি হচ্ছে, বিভিন্ন জায়গায় প্রচুর লেখালেখি হচ্ছে। গভর্নেন্স বেশিরভাগ জায়গায় গভর্নেন্স ফেল করছে, হ্যাঁ, ব্যাংকের গভর্নেন্স ফেল করছে, আদার্স অন্যান্য জায়গাতেও গভর্নেন্স ফেল করছে। সো আমরা যখন আইটি অডিট করতে যাবেন, আমরা আইটি অডিট বলি বা আইএস অডিট বলি, বা অডিটে আমরা যখন যাই, তখন এই গভর্নেন্স নিয়ে প্রচুর পরিমাণে কথাবার্তা হয়। গভর্নেন্স বেশিরভাগই বলা হয় গভর্নেন্স ফেল করছে। তো এই জায়গাতে তখন আমাদের অনেক লেখালেখিও করতে হয় গভর্নেন্স নিয়ে। হুম। আহ, তারপর ইনক্রিজ করতে হবে, ইন্টারন্যাশনাল রিকগনিশন ইনক্রিজড হবে যদি আমি আইএসও 27001 নেই। ইমপ্রুভ করবে কাস্টমার স্যাটিসফ্যাকশন, অবশ্যই করবে, এবং কম্পিটিটিভ অ্যাডভান্টেজ অবশ্যই আমাদের আসবে। অন্যান্য যে অর্গানাইজেশন, আমার যদি আমি বলি যে আমি আইএসও আমার অর্গানাইজেশন 27001 সার্টিফাইড, সো আমার অবশ্যই কম্পিটিটরের আমি এক ধাপ আগায় থাকবো, এটাই হচ্ছে সবই। সো এখানে ওইটারই ব্যাখ্যা করা আছে, গভর্নেন্স গুলা কি আসতেছে, গুড গভর্নেন্স হলে কি হয়, তারপরে ইনক্রিজ দা ইন্টারন্যাশনাল রিকগনাইজেশন কি হয়, হ্যাঁ, করতে গেলে সেটা এগুলা লেখা আছে এটা। আচ্ছা, একটা বড় জিনিস আছে যে আমরা আইএসও 27001 যখন আমরা করি, তখন আমাদের একটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে তার লস এবং রেগুলেশনটাকে কমপ্লাই করা। এটা হচ্ছে কনফার্মিটি করা অথবা কমপ্লাই করে আমরা সেটাকে এগিয়ে নেওয়া। সেটা হচ্ছে আমরা দেখি যে মাস্ট কমপ্লাই উইথ দ্য অ্যাপ্লিকেবল ল অ্যান্ড রেগুলেশন। তারপর ইন মোস্ট কান্ট্রি, বেশিরভাগ কান্ট্রিতে দ্য ইমপ্লিমেন্টেশন অফ অ্যান আইএসও স্ট্যান্ডার্ড ইজ এ ভলেন্টারি ডিসিশন অফ দ্য অর্গানাইজেশন, নট এ লিগেল রিকোয়ারমেন্টস। ঠিক আছে, তো এটা দেওয়া আছে ইন অল কেসেস লস টেক প্রেসিডেন্স ওভার দ্য স্ট্যান্ডার্ড। সমস্ত কেসে আমাদের লটা আগে থাকে প্রেসিডেন্স হিসাবে। আর লিগ্যাল অ্যান্ড রেগুলেটরি যদি আমার কনফার্মিটি হয়, তাহলে আমার অবশ্যই কি কি করবে, সেটা ডাটা প্রোটেকশন হবে, প্রাইভেসি অবশ্যই ইনক্রিজ করবে, কম্পিউটার ক্রাইমস কমে যাবে, ডিজিটাল সিগনেচার থাকে, এগুলো আমাদের কনফার্মিটিগুলো করতে হয় রেগুলেটরির সাথে আমাদের ইয়ে করে। তারপরে এবার আসি আমি জাস্ট আমরা আইএসওর কিছু আমাদের স্ট্রাকচারটা আমরা দেই। তো স্ট্রাকচারটা হচ্ছে, যদি আমার 4 এ যদি আমি যাই, তাহলে কন্টেক্সট অফ দ্য অর্গানাইজেশন আছে। তারপরে 5 এ আমরা যদি দেখি, সেটা হচ্ছে লিডারশিপ আছে। আমি বারবার বলতেছিলাম যে টপ ম্যানেজমেন্টের লিডারশিপ থাকতে হবে, আইএসও 27001। তারপরে 6 নম্বরে আমরা আইএসওটাকে কিভাবে প্ল্যানিং হিসাবে এখানে দেওয়া আছে, প্ল্যানিং। আর 7 নম্বরে আমার সাপোর্ট, যেটা অপারেশন হিসাবে থাকা আইএসওর। আর 8 নম্বরে আমার অপারেশন, 9 নম্বরে হলো পারফরমেন্স ইভ্যালুয়েশন, এবং 10 নম্বরে হলো ইমপ্রুভমেন্ট। তো এই সবগুলা, এবং আর লাস্টে হচ্ছে থাকবে হচ্ছে কন্ট্রোল। ঠিক আছে, কন্ট্রোল রেফারেন্স। এবার আমরা দেখি আইএসও 27001 এর আমরা বলছি যে যেটা আইএসও 27001 ভার্সন যেমন 2013 তে যখন ছিল, তখন আমার হলো 114 কন্ট্রোল ছিল, এবং অ্যানেক্স ছিল এ। আর হলো 2022 যে ভার্সনে, সেটাতে আমার এখন আছে কন্ট্রোল আসছে হলো 93। তো এখানে রেড কালার যে পাশে আছে, সে রেড পাশে, এই পাশটাকে আমরা যদি দেখি, তাহলে হলো 2, এটা হচ্ছে 93 কন্ট্রোল, এবং এই 93 কন্ট্রোলকে আবার 4টা গ্রুপে ভাগ করা আছে। এবং প্রত্যেক গ্রুপের ভিতরে এখানে 37, এখানে 8 কন্ট্রোল, এবং এখানে 14, এবং এখানে আছে 34 কন্ট্রোল এখানে দেওয়া আছে। আর এখানে আমাদের আগের কন্ট্রোলটা ছিল, হ্যাঁ, এই কন্ট্রোলটা এখানে দেওয়া আছে। আচ্ছা, এবার আমরা দেখি সার্টিফিকেট। আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। সার্টিফিকেট স্কিমে কি কি বলা হচ্ছে, তো সার্টিফিকেশনের আমাদের যদি আমরা নিতে চাই, তাহলে সার্টিফিকেশন আইএসওর সার্টিফিকেশন দুইটা ভাগে ভাগ নেওয়া যায়। একটা হচ্ছে অর্গানাইজেশনে নেওয়া যায়, আবার ইন্ডিভিজুয়ালও আমরা নিতে পারি। ইন্ডিভিজুয়াল নিলে কি হবে, অর্গানাইজেশনে নিলে কি হবে, সেটা আমরা দেখব। সো আইএসওর হলো প্রথমে থাকে অ্যাক্রিডিটেশন বডি, যারা
আহ, যেমন আইএএস, এরা ইউএস এর অ্যাক্রিডিটেশন বডি, এসসিসি এটা হচ্ছে কানাডিয়ান অ্যাক্রিডিটেশন বডি, যেটা আলমগীর ভাই দেখাচ্ছিলেন ওই যে তার হলো ওয়েবসাইটে থেকে দেখাচ্ছিলেন যে তারা অ্যাক্রিডিটেশনটা দেওয়া আছে কিনা। মাইল টু থেকে আর কি। হ্যাঁ, মাইল 2 থেকে দেখাচ্ছিলেন ওইটা। সো ইউকাস যেমন হতে পারে, ইউকাস আমরা দেখি সার্টিফিকেশন যখন আমরা পাই, অর্গানাইজেশন সার্টিফিকেট অনেক জায়গায় দেখা থাকে ইউকাস লেখা থাকে, অনেক সার্টিফিকেট আইএএস লেখা থাকে ইউএস এর। সো এই অ্যাক্রিডিটেশন বডিতে আমরা চেক করা দরকার হয় যে আসলে আমার সার্টিফিকেটটা এখানে আছে কিনা, মানে আমি কোনো অর্গানাইজেশন যদি থাকে সেই অর্গানাইজেশন সার্টিফিকেট দিচ্ছে তারা আসলে এই অ্যাক্রিডিটেশন বডির আন্ডারে আছে কিনা সেটা আমার দেখতে হবে। যেমন এসজিএস হইতে পারে টিউবি টুপসুদ হইতে পারে, ব্রুভেটিয়াস হইতে পারে, যারা আছে বা বাংলাদেশ এরকম অনেক আছে। হ্যাঁ, ইউনিসার্ট আছে, হ্যাঁ, কন্ট্রোল কেস অনেকগুলো আছে। হ্যাঁ, এরকম ভাবে আছে। খানিক আসলাম ভাই বের হয়ে গেলেন, আসলামের যেমন রয়্যাল সার্ট, হ্যাঁ এরকম আছে। তো অনেক অর্গানাইজেশন আছে যারা আহ, এই অ্যাক্রিডিটেশন বডির সাথে তারা ইয়ে করেন, মানে এই কোম্পানিগুলো এই অ্যাক্রিডিটেশন বডির সাথে তারা ইনলিস্টেড থাকে। হুম। তারপরে তারা আবার করে কি আমাদের বিভিন্ন অর্গানাইজেশন অথবা অর্গানাইজেশনকে সার্টিফিকেট প্রোভাইড এইখানে দেওয়া আছে, সেই জন্য আমি নিচের দিকে দেওয়া আছে সেটা, যেমন আমি নাম বললাম ব্রু আছে, এসজিএস, ব্রু ভেটিয়াস আছে, তারপর ডিএনভি, এগুলো হচ্ছে বলেছে যে এটা সার্টিফিকেশন বডি। তো ওই সার্টিফিকেশন বডি কি হয়, এগুলো হচ্ছে কোম্পানিকে দেয় হায়ার করে। আর এখানে হচ্ছে পার্সোনাল যদি হয় তাহলে পার্সোনাল ভাবে আমরা সার্টিফিকেট নিতে পারি। আমরা হচ্ছে ইমপ্লিমেন্টার পার্সোনাল যদি নেই তাহলে দুইটা সার্টিফিকেট হয়। একটা হচ্ছে ইমপ্লিমেন্টার হিসাবে নিতে পারেন, আইএসও 27001 ইমপ্লিমেন্টার, আর আইএসও 27001 এর হলো লিড অডিটর। সো দুইটা সার্টিফিকেট এখানে পাওয়া যায়। আবার যে ইমপ্লিমেন্ট করছে সে ইমপ্লিমেন্টের পার্টে কাজ করে। আমার পরিচিত একজন আছে, তারা দেখি শুধু ইমপ্লিমেন্টেশনের কাজই করে। হ্যাঁ, আইএসও 27001 অনেক ইমপ্লিমেন্টেশনের কাজ করে। আবার অনেকে দেখি শুধু লিড অডিটই করে, এলএ হিসাবে পরিচিত, তারা লিড অডিটর হিসাবে কাজ করে। আচ্ছা, এখন যদি অর্গানাইজেশন না হয় সেটা আমরা পরবর্তী স্টেপে আমরা দেখতে পাবো। এখানে ওই ব্যাখ্যাগুলো দেওয়া আছে, আমি যে কথাগুলো বলে আসলাম সেটা কার কি আছে, পার্সোনাল বডি হলে কি হবে এগুলো দেওয়া আছে। এটা যদি হয়, এখন সার্টিফিকেশন হওয়ার পর কি আছে, সার্টিফিকেশন প্রসেসে এই যে অর্গানাইজেশনের সার্টিফিকেশন প্রসেস যদি হয় তখন আমাদের এইরকম হবে যে আমরা আগে প্রথমে অডিট প্রিপারেশন নিতে হবে, এই যে আইএসএমএস ইমপ্লিমেন্টেশন করতে হবে, ইন্টারনাল অডিট ম্যানেজমেন্ট রিভিউ দেখতে হবে, সিলেকশন বডি সার্টিফিকেশন বডি করতে হবে, বিফোর অডিটের পূর্বে এই কাজগুলো আমাকে করে নিতে হবে। করার পর তারপর সার্টিফিকেশন বডিকে যাওয়ার পর তারপর আমরা অডিট প্রিপারেশন করলাম, করে আমি সার্টিফিকেশন নেওয়ার পর 1 বছর পর আমার হচ্ছে স্টেজ 1 অডিট হবে, তারপরের বছর আবার স্টেজ 1, অর্থাৎ আমরা সার্টিফিকেশন নিলে 3 বছরের জন্য নেওয়া হয়। প্রথমে যখন সার্টিফিকেশন দিল সেই বছর গেল, পরের বছর ফার্স্ট অডিট, তারপর সেকেন্ড বছর হচ্ছে সেকেন্ড অডিট, থার্ড অডিটের সময় আবার রিসার্টিফিকেশনের জন্য আবার অডিট হয়। এটা হচ্ছে পুরো প্রসেসটা একটা অডিটে। সেই অডিট ফার্স্ট স্টেজ যে অডিট থাকে সেই অডিটটাকে আমরা বলি সার্ভিলেন্স অডিট, সেকেন্ড স্টেজে অডিটটাকে আমরা সেটাকে সার্ভিলেন্স অডিট হিসেবে আমরা পরিচিত। অর্থাৎ অডিটে যে আমরা ফার্স্টে যখন তৈরি হয় সেটা অডিটে যে পলিসি গুলা থাকে, অডিটের যে ফর্ম গুলা থাকে, অডিটের যে প্রসিডিওর গুলা থাকে, অডিটের এসওপি গুলা যা থাকে, যা কিছু দেওয়া থাকে এই জিনিসগুলো আছে, এই জিনিসগুলাকে আমরা প্র্যাকটিস করতে হয়, অর্গানাইজেশন প্র্যাকটিস করে। অর্গানাইজেশন প্র্যাকটিস করার পর তারপর যখন সার্ভিলেন্স অডিট হয়, সেই সার্ভিলেন্স অডিটে আসার পর তখন তারা আমরা কি যে এই প্র্যাকটিস গুলা ঠিক মতো হচ্ছে কিনা। যেমন হইতে পারে যে তারা রিস্ক রেজিস্টার মেনটেন করছে কিনা, রিস্ক রেজিস্টারে কোনো শিট আছে কিনা, তারপরে তারা ইনসিডেন্ট ম্যানেজমেন্ট করছে, সেই ইনসিডেন্ট ম্যানেজমেন্টের প্রসিডিউরে যে জিনিসগুলো লেখা আছে, হ্যাঁ পলিসিতে যে লেখা আছে সেই জিনিস অনুসারে ইনসিডেন্ট ম্যানেজমেন্টের রিস্কের ইনসিডেন্টের যে সিস্টেমগুলো আছে, ইনসিডেন্টের ক্রিটিক্যাল মানে রুট কজ গুলো করছে কিনা, ইনসিডেন্ট রেজিস্টার আছে কিনা, ইনসিডেন্ট তারা কি প্রসেসে ইনসিডেন্ট গুলা করে, ইনসিডেন্ট হ্যান্ডেলিং রেসপন্স টিম আছে কিনা, মানে এই জিনিসগুলো প্রত্যেকটাই দেখা হয়। টিম থাকলে তারা কিভাবে কাজ করছে, তাদেরকে প্র্যাকটিস করা, তাদেরকে অ্যাওয়ারনেস করা হচ্ছে কিনা, তারা ট্রেন আপ কিনা, তাদের সার্টিফিকেট আছে কিনা। ইনসিডেন্ট টিম রেসপন্স টিম আছে তাদের কোনো সার্টিফিকেট নাই বা তারা সে মতো সেভাবে জিনিসগুলো জানে না, অনেক কিছু জিনিস আছে সেই তার সাথে রিলেটেড করে করে অ্যাজ এ অডিটর আমরা উই ক্যান চেক ইট। হ্যাঁ,
এইভাবে আমাদের দেখতে হয়, প্রতিটা জিনিসে দেখতে হয়, মানে একটা পর একটা ডেপথে দেখতে হয়। এখন অডিট গুলো এখন আরো একটু ডেপথে চলে গেছে। আগে যেমন অডিট, আমি যেমন আগে ব্যাংকে অডিট করছি যেগুলো, সেগুলাতে দেখতাম যে বেশিরভাগই স্ট্যান্ডার্ড নেই, তো আমরা খালি লিখে দিতাম যে স্ট্যান্ডার্ড নেই, এই পলিসি প্র্যাকটিস হয় না বা এরকম ধরনের আগে লিখতাম। কিন্তু এখন আসলে ওই লেভেলটা মোটামুটি নাই, বা অনেক ব্যাংকগুলো এখন অনেক স্ট্যান্ডার্ড নিয়ে ফেলছে, অনেক গুলাই তারা ইয়ে করছে। এখন আমাদের লেভেলে যেতে হচ্ছে, মোটামুটি এখন যাওয়া লাগছে। ওকে, এবার আমরা যদি দেখি এডুকেশন অ্যাপ্রোচ, আমাদের যে এডুকেশন আইএসও, এই যে এখানে আমরা 27001 যেটা করছি, সেটার আমরা এডুকেশন প্র্যাকটিসটা আমরা কি করব, বিভিন্ন ধরনের এক্সারসাইজ করব, কুইজগুলো করব, হোমওয়ার্ক আমরা দিব, টুকটাক ছোট ছোট হোমওয়ার্ক দিব, এবং এর সাথে আমরা যখন মানে প্র্যাকটিক্যালি প্রতিটা যখন আমরা পড়বো, এখানে আমাদের হচ্ছে অডিট আসলে শিখতে হলে আসলে ডিসকাশনের মাধ্যম দিয়ে শেখাটাই বেশি বেটার। ডিসকাশন অবশ্যই করতে হবে, মানে ফিডব্যাক থাকতে হবে। এর আমি যেমন ক্লাস নিচ্ছি এরকম ভাবে আসলে অডিট শেখা খুবই ডিফিকাল্ট। হ্যাঁ, অনেকে হয়তো মনে করে যে অডিটটা আসলে তো খালি ডকুমেন্টের কাজ, খালি একজন বলে যাবে আমি শুনে গেলাম, বা একজন চেক লিস্ট দিল আমি করে আসলাম। আসলে অডিট করা খুবই ডিফিকাল্ট। চেক লিস্ট দিলেও সে অডিট করতে পারবে না, যা যদি সে যদি না বুঝে। আহ, যেমন হলো, আমি যদি বলি যে ঠিক আছে, আপনার অডিট করতে গেল, যাওয়ার পর দেখা যাচ্ছে যে ঠিক আছে আইএসও 27001 আছে কিনা, সে যা দেখা যায় আইএসও 27001 আছে, তা সে সার্ভিলেন্স অডিটে করছে, তার সার্টিফিকেট আছে, সার্ভিস অডিট আছে, সব আছে, সে কিন্তু দেখতে পাচ্ছে না। তারপরে সে চিন্তা করলো না, তার পলিসিটা দেখি রিভিউ করছে কিনা, পলিসিটা দেখলো, সেটাও দেখছে, পলিসিও রিভিউ করছে, তার ঠিক মতোই আছে। তাহলে এই যে প্রতিটা স্টেপে, কারণ সে শুধু চেক লিস্টে লেখা আছে যে তুমি যা দেখবা যে তার আইএসও সার্টিফিকেট আছে কিনা, স্ট্যান্ডার্ড গুলো আছে কিনা। তো স্ট্যান্ডার্ড জিজ্ঞাসা করলো, হ্যাঁ ভাই স্ট্যান্ডার্ড আছে, সে দেখাই দিল। তো ওইভাবে আসলে শুধু চেক লিস্ট নিতে হবে না, কারণ এর ডেপথে ঢোকার জন্য একে কোশ্চিন করতে হবে, নিজে ইয়া করতে হবে। উইথ হলো এই যে আহ, তার স্ট্যান্ডার্ডের সাথে আবার যে আইএসও 27001 এর যে স্ট্যান্ডার্ড আছে, সেই স্ট্যান্ডার্ডটা তাকে ভালো জানতে হবে। জানলে তার যে পলিসিটা আছে সেটার সাথে তাকে ম্যাপিং করে দেখতে হবে যে আসলে এর মধ্যে কোনো গ্যাপ আছে কিনা, এ প্র্যাকটিস আছে কিনা। দেখা যাচ্ছে সবই আছে, এমন অর্গানাইজেশন দেখা যাচ্ছে সে সোয়াট অ্যানালাইসিস করে নাই, আপনি বলতে পারেন যে আপনার তো সোয়াট অ্যানালাইসিস করা নাই, বা সোয়াট অ্যানালাইসিস না করে আমরা প্র্যাকটিস করেন না। আপনি বলতে পারেন যে আপনার মার্কেটিং এর ইয়ে আছে। তো অনেক কিছু চেক করতে হয়, মানে অর্থাৎ অপারেশনাল প্র্যাকটিসের ভিতরে অনেক সময় প্রয়োজন হয়। যতক্ষণ পর্যন্ত অডিটরের কাজ হচ্ছে ওকে ডেপথে আরো ঢুকতে হবে, আরো ডেপথে ঢুকতে হবে, ঢুকে ঢুকে বের করতে হবে। ওকে, এবার আমরা আসি লাস্ট স্লাইডের দিকে, আমরা মনে হয় চলে আসছি। সো আমাদের শিডিউল অনুসারে আমরা যদি ক্লাস করি, আমরা 8টা দিনে ক্লাস করব এবং 20 ঘন্টা ক্লাস করব। এই 20 ঘন্টা ক্লাসে আমরা কি কি করব, এটা আমাদের আমাদের শিডিউলিং করা। সো এই শিডিউলিং অনুসারে আমরা কাজ করব। ফার্স্ট হচ্ছে আমরা যে আহ, আমাদের যে ফ্রেমওয়ার্ক আছে, সেই ফ্রেমওয়ার্ক আমাদের করতে 2 দিন যাবে, আমি ধরে নিছি 2 দিনে আমরা শেষ করতে পারবো। তারপরে আমরা যে আজকে তো শুধু জাস্ট একটু উপর হাই লেভেলে খালি বলে গেলাম, এর ডেপথ লেভেলে আমাদের অনেক জানতে হবে, অনেক টার্মস জানতে হবে, এবং অডিটের অনেক ইথিক্স আছে সেগুলো জানতে হবে, অডিটের ব্যবহার আছে, বিহেভিয়ার আছে, সেটা জানতে হবে, অনেক কিছু আছে। ওই ডিটেলস গুলো আমাদের জানতে হবে, যে ফান্ডামেন্টাল অডিট কনসেপ্ট এন্ড প্রিন্সিপাল, এই জায়গাটাতে আমাদের অনেক কিছু। তারপরে পরবর্তী স্টেজে আরেকটা আছে হচ্ছে অডিট প্রিন্সিপাল, প্রিপারেশন এবং অডিট, মানে আমরা অডিট করার সময় কিভাবে এই অডিটের প্রিন্সিপাল এবং প্রিপারেশন নিব, সেই জিনিসগুলো জানবো। আর পরবর্তী 3টা ক্লাসে শুধু আমরা থাকবো হচ্ছে ওই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটাকে আমরা কাজে লাগানোর জন্য অডিটের ভিতরে ঢুকে ঢুকে প্রতিটা বিভিন্ন ডকুমেন্ট তৈরি করে করে প্র্যাকটিস করা। যদি আমরা বলি কনটেক্সট অফ দ্য অর্গানাইজেশন কিভাবে তৈরি করবো, ইন্টারনাল পার্টিস কিভাবে সিলেকশন করব, এক্সটার্নাল পার্টিস কিভাবে সিলেকশন করব, সিলেকশন করলে কি হবে, রিস্কটাকে কিভাবে আমরা সিলেকশন করব, মানে রিস্কটাকে কিভাবে বের করব, রিস্ক অ্যাসেসমেন্ট করব কি করে, এই এই জিনিসগুলো আমরা পরবর্তীতে একটা অ্যাসেট লিস্ট কিভাবে বানাইতে হয় সেটা আমরা কিভাবে দেখব। মানে প্রতিটা জিনিসই তখন হবে। উইথ হলো এর কন্ট্রোলগুলো আমরা দেখব, যে আমরা বিসিবি ডকুমেন্টেশন কিভাবে করা যায়, হ্যাঁ, পাসওয়ার্ড প্রসিডিউর, পাসওয়ার্ড ম্যানেজমেন্টের যে প্রসিডিউর সেটা কিভাবে করা যায়, ডকুমেন্ট তৈরি করতে কিভাবে তো পারে। তো এক এক অর্গানাইজেশনে আমরা প্র্যাকটিস দেখবো। যে বড় অর্গানাইজেশন হয় তাহলে অর্গানাইজেশন গুলার হলো এই প্রসিডিউর গুলা আলাদা আলাদা করে তৈরি করে। যদি ছোট অর্গানাইজেশন হয় তারা করে কি, অনেকে একটা ডকুমেন্টের ভিতরে মানে পলিসি যে লেখছে তার ভিতরে আবার ওর নিচে নিচে প্রসিডিউর গুলা লিখে ফেলে, মানে ছোট অর্গানাইজেশন হলো। অর্থাৎ অর্গানাইজেশনের
সাইজ, অর্গানাইজেশনের কালচার, অর্গানাইজেশনের কমপ্লেক্সিটি, এটার উপর নির্ভর করে আসলে ডকুমেন্টের লেন্থ গুলো হবে, ডকুমেন্টেশন লেন্থ হবে, অপারেশন প্র্যাকটিস লেন্থ হবে। এই জিনিসগুলো একটু চেঞ্জ হয়। আর ছোট হলে আমরা ছোটভাবে লিখি, ছোটভাবে দেখি, এইভাবে আসলে তৈরি করা হয়। এই জিনিসগুলো আমরা 3টা ক্লাস রাখছি, যে আমরা শুধু এই প্র্যাকটিক্যাল প্র্যাকটিস গুলাকে তৈরি করার জন্য অ্যাজ পার ডকুমেন্টেশন, বিভিন্ন ডকুমেন্টেশন দেখে দেখে এবং বিভিন্ন টেমপ্লেট দেখে দেখে এবং সেগুলো আমরা প্র্যাকটিস করব। সো থ্যাংক ইউ এভরিওয়ান। কারো যদি কোনো কোশ্চিন থাকে, কোশ্চিন গুলো আমাকে করতে পারেন ভাই। আমি মনে হয় স্লাইডটা কি বন্ধ করে দিব, থ্যাংক যে ইউ ভাই, কোশ্চিনটা। থ্যাংক ইউ। ওকে, হ্যাঁ, আপনাদের যাদের প্রশ্ন করার কিছু থাকলে করতে পারেন যে কোনো বিষয়ে। যে কোনো বিষয় করতে পারেন। থ্যাংক ইউ, সুন্দর বলেছেন। আপনাদের ওয়েবসাইটের অফিসিয়াল লিঙ্কটা দিয়ে দিন। আচ্ছা, এটা কোনটা চাচ্ছেন, ট্রেনিং অর্গানাইজেশন না আমাদের ব্লু টিম বাংলাদেশ লিমিটেডের? দুটোই দেন। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আর কারো কোনো কোশ্চিন নাই? কোশ্চিন না থাকলে তো খুব ডিফিকাল্ট হয়ে গেল। জি ভাই, হয়। আমার একটা কোশ্চেন ছিল, আমি অর্পণ দাস বলছিলাম। হ্যাঁ ভাই বলেন। আমার কোশ্চেনটা হলো, এইখানে ভাই একটা দেখাইলো মাইল টু থেকে দেওয়া যায়, এক্সাম দেওয়া যায়, ভেন্ডর এক্সাম। জি আবার জি জি এখানে জি। পিই আরেকটা অর্গানাইজেশন দেখে হ্যাঁ হ্যাঁ। দেখায়। পিইসিবি। তো দুইটা অর্গানাইজেশনের পিইসিবি, হ্যাঁ পিইসিবি, হ্যাঁ থেকে বলেন। ভেন্ডর দেওয়া কি এটা কি কিনা, মানে সার্টিফিকেশনের মান কিনা, কাছাকাছি কিনা, আহ, এটা একটা জিনিস। আপনি আর আরেকটা কোশ্চেন, কেউ যদি বলেন। এই অডিট ফিল্ডটা বেছে নিতে চায়, তাহলে মানে এই 2000 মানে 27,001 এটা কমপ্লিট করে কি হ্যাঁ জব পাওয়া যাবে, নাকি সেই ক্ষেত্রে তার আরো অন্যান্য যে সার্টিফিকেট গুলো আছে, যে আইএসসিএ, এগুলা করতে হবে? ঠিক আছে ভাই, শেষ আমার কোশ্চেন। ভালো কাজ আচ্ছা জানতে হবে শেখার আচ্ছা। পাশাপাশি। হ্যাঁ, এখন আসলে চাকরি পাওয়া বা এটা আসলে জব পাওয়া, এটা আসলে কিন্তু ডিফাইন করা অনেক ডিফিকাল্ট, বুঝছেন? কারণ অনেকের সার্টিফিকেট নেই, এই আইএসও সার্টিফিকেট নেই, তারপরও অনেকেই কিন্তু জব করছেন। এখন হলো এখানে দুইটা পার্টে থাকে। একটা হচ্ছে যে আইএসও সার্টিফিকেট হলে, এক হচ্ছে যে আপনি অন্য অর্গানাইজেশনের কারোর সাথে কাজ করতে পারবেন, ঠিক আছে, যেটা আপনি অডিটরের হিসাবে কাজ করতে পারবেন। আর অথবা অনেক অর্গানাইজেশন আছে তারা আইএসও সার্টিফাইড, অলরেডি সার্টিফাইড, তখন ওই অর্গানাইজেশন সে নিজেই ইন্টারনাল অডিটর, অথবা আমরা বলি ডিফেন্স করা, ডিফেন্স করতে পারে। ডিফেন্স মানে যে এখন আমরা যদি কোনো, আমরা যেমন এক্সটার্নাল অডিটর, মানে আমরা যদি বাইরে একটা অর্গানাইজেশন অডিট করতে যাই, তখন ওখানে যে সার্টিফাইড আছে, আইএসও সার্টিফাইড আছে, সে কিন্তু আমার সঙ্গে ডিফেন্স করে। মানে সে আমার সঙ্গে কথা বলে যে আসলে কি কি ধরনের জিনিস লাগবে, কারণ আমরা তখন ভাষাটা বুঝতে পারি, একই ধরনের ল্যাঙ্গুয়েজ, একই ধরনের মানে কি বলে, তাছাড়া অন্যজন কিন্তু এই কথাগুলো বুঝতে পারে না, মানে বোঝার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়, অনেক সময় দেখা যাচ্ছে কমিউনিকেশন গ্যাপ হয়ে যায় মোট কথা। তো আহ, চাকরির কনফার্মেটি আসলে দেওয়া, এটা আসলে আমার কাছে, আমি আমি মনে করি ইটস ভেরি ডিফিকাল্ট, যে আসলে আপনি এটা করলেই চাকরি পাবেন, কিন্তু এর জন্য এক্সপার্ট, এটাকে চেষ্টা করা, লেগে থাকা, আর হলো আসলে আল্লাহর কাছে যদি চাই, মানে বলে লার্ন নেভার ডাই। হ্যাঁ, আপনি যদি কোনো কিছু শিখেন, ওটা কখনো ডাই হবে না, এটা আমার কাছে যেটা মনে হয়। ঠিক আছে ভাইয়া। অ্যাকচুয়ালি হচ্ছে যে আমাদের ভাষায় বলে যে আপনি যখন যোগ্য হবেন, হুম 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 মন থেকে চাবেন, ওই বিষয়টা অটোমেটিক আপনার কাছে আসবে। হুম হুম। ডিলে হতে পারে, বাট ডিলে আসবে। হইতে পারে, কারো পাত খুব তাড়াতাড়ি হয়, কারো হয়তো অনেক হ্যাঁ। দেরিতে হয়, কিন্তু ওটার সাথে রিলেশন করে যদি আপনি চাইতে থাকেন, আপনি অটোমেটিক্যালি পেয়ে যাবেন। এটা হচ্ছে আহ, মানে এটা সত্য, চিরন্তন সত্য, এটা পাবেনি। এক আর সময় কারো আপনি ভাই, কারো কোশ্চেন আছে ভাইয়া? আমি ওয়েট করছিলাম, কেউ যদি। কোশ্চিন থাকলে বললেন। আর নেক্সট ক্লাসে জয়েন করতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো ভালো লাগছে যে আমরা চেষ্টা করেছি আপনাদেরকে একটু ভালো গাইডলাইন দেওয়ার।
এবং আসলে এটা শিখে কি হতে পারবেন সেইটা। স্পেশালি বাংলাদেশের চাকরির বাজারে সবই হুম। চায় বসে থাকে। হ্যাঁ। অডিটের অডিটের ট্রেনিং আছে কিনা, ভিএবিটি ট্রেনিং আছে কিনা, বা হুম। মানে সিসিএনএ মানে নেটওয়ার্ক আছে কিনা, মানে আবোল তাবোল। বাট একটা জিনিস এই রাস্তায় চলাচল করে বুঝছি, যে আপনি একটা পারফেক্ট রোডম্যাপ নিয়ে হুম। নির্দিষ্ট একই জিনিসের উপরে যদি ফোকাস করে ভালোভাবে শিখতে পারেন, আপনার ওইটার ভ্যালু বেশি। কারণ আমাদের দেশে হরেক রকম জানার লোক বেশি, বাট স্পেসিফিক নলেজেবল পারসন কম। হুম। এইটা আমি ট্রেনিং সেক্টরে এসে বিভিন্ন জনের সাথে কথা বলে প্র্যাকটিক্যালি এটা অর্জন করছি, যে আসলেই সমস্যা আছে। রাইট গোল নাই, ঠিক আছে। হুম। আর কারো কোশ্চিন ছিল ভাইয়া? কেউ? ওকে, আলমগীর ভাই তাহলে তাহলে আমরা কি আজকে শেষ করতে পারি, যদি আপনাদের কোনো কথা অনু- না থাকে? অনুমতি নিয়ে আমার মনে হয় যে কয়টা বাজে? আপনি তো শেয়ার অফ করে দিয়েছেন না? আমি তো শেয়ার রাখবো। না, শেয়ার রাখার দরকার নাই। হুম। মাইল টু একটা নতুন কোর্স নিয়ে আসছে, আপনাদের ইন্ট্রোডিউস করায় দেই। সার্টিফাইড এআই সাইবার সিকিউরিটি অফিসার হুম। ভবিষ্যতের নিয়ে আসছে তাড়াতাড়ি। আপনারা ব্রাউজ করে দেখতে পারেন ডিটেলস, ঠিক আছে। তো ভালো থাকেন আপনারা। বুঝছি আপনাদের কোনো কথা নাই। ওকে, আর সবাই হয়তো টোটালি বুঝছে না হলে আল্লাহ জানে কি হয়েছে, জানি না। ঠিক সবাই আছে। তো আর অডিটে যাবে না, টেকনিক্যালে থাকবে, বিভিন্ন জন বিভিন্ন জায়গায় থাকবে। না, টেকনিক্যালি গেলেও আপনার হচ্ছে অডিটের নলেজ অডিট থাকা নলেজ উচিত, আবার যারা অডিটে যাবে তাদের আবার টেকনিক্যাল টেকনিক্যাল নলেজও থাকতে নলেজটাও হবে। লাগে, হ্যাঁ, ও দুইটাই এই লাগে। যে বিষয়গুলো বলছে ভিএপিটি বা হুম। অন্যান্য বিষয়, রিক্স বা ডাটাবেজ, হুম। 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 নলেজ থাকতে হবে। এই হুম। নলেজ ডে বাই ডে হবে, একদিনে হবে না। হুম। হ্যাঁ, হুম। ডে বাই ডে স্টার্টিংটা হবে, করতে হয়, স্টার্টিং করতে হয়। স্টার্টিং ওকে। করতে হবে। ওকে, ঠিক আছে ভাই। তো বেস্ট অফ লাক, সবাই ভালো থাকেন, ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট সেশনে। ওকে।